হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড সিকিউ সলভিং ক্লাসে। আমরা আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করেছি, এক্সাম নিচ্ছি। আশা করি তুমি এই 4টা সমন্বয় কোর্সটা এখন এনজয় করতেছো। কেমন? আমরা কিন্তু লাস্ট ক্লাসে 10টা সিকিউ করছিলাম, আজকে হচ্ছে আমরা আমাদের 11তম সিকিউ থেকে স্টার্ট করতেছি। আমি আশা করতেছি তোমরা আগের লেকচারে সবাই দেখে আসছো। এখানে দেখো একটা বেঞ্জিন দেওয়া আছে, বেঞ্জিন থেকে নাইট্রেশন করতেছো, আর হচ্ছে তুমি ফিডারকে ক্যালকুলেশন করতেছো। তো তুমি এখানে কি পাচ্ছ? পাচ্ছ। পাওয়া মানে কি নাইট্রোবেঞ্জিন পাওয়া। তোমাকে এখানে প্রথম কোয়েশ্চেন করছে, তুমি এখানে প্রস্তুতির বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করো, মানে নাইট্রোবেঞ্জিন যে তুমি পাও ওই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, ওই 3 ধাপে করবে। তো এটা তুমি ব্যাখ্যা করবে এখানে। মানে আমি তোমাকে যদি বলি সলিউশন, এখানে যদি সলিউশন করে দিই, সলিউশন তো সোজা জিনিস আমি তোমাকে জাস্ট ধরাই দিচ্ছি। কেমন? তাহলে এখানে আমাদের কাছে তুমি অ্যাট ফার্স্ট এখানে আমাদের বলবা যে যৌগ যেটা আছে হইতেছে আমাদের নাইট্রোবেঞ্জিন। হইতেছে কি? হইতেছে আমাদের নাইট্রোবেঞ্জিন। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে কি বলছে? প্রস্তুতির কৌশল ব্যাখ্যা করো। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কি ব্যাখ্যা করতে হবে? বেঞ্জিন থেকে তোমাকে কি তৈরি করতে হবে? নাইট্রোবেঞ্জিন। বেঞ্জিন থেকে তুমি এখানে তৈরি করতে হবে নাইট্রোবেঞ্জিন। নাইট্রোবেঞ্জিন তোমাকে তৈরি করতে হবে। তো এটার জন্য 3টা ধাপ আমরা শিখে আসছি না? তো এখানে তাহলে এখানে আমরা বাড়ি কাজ কি করবো? এখানে বাড়ি কাজ তাহলে আমরা করবো এখানে বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করে দিব। বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল যেটা আছে, কৌশল এটা আমরা বর্ণনা করব। ঠিক আছে, বর্ণনা করব। ওকে ভাই, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু আমাদের এখানে গ নাম্বার শেষ। তাহলে এগুলো তোমরা আশা করি পারবা, সেটা আমি করে দিচ্ছি না। এখানে তোমার এখানে আমি এটাকে একটু পাশে নিয়ে আসি। হ্যাঁ, আর এটা তো একটু মুছে দিই। তাহলে এটা আমাদের কিন্তু এখানে গ নাম্বারটা গেছে এখানে। তো হচ্ছে আমাদের গ নাম্বার ছিল। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে তোমার? এখানে দেখো, ঘ নাম্বারে বলতেছে এ ও বি এর মধ্যে। তো হইতেছে কি আমার? হইতেছে আমার নাইট্রোবেঞ্জিন। তাহলে হইতেছে আমার কাছে এখানে নাইট্রোবেঞ্জিন। আর বি কি বলতো? ফিডার ক্যালকুলেশনের মাধ্যমে তুমি কি পাচ্ছ? এখানে পাচ্ছ টলুইন। তাহলে বি হচ্ছে তোমার টলুইন। তো জিজ্ঞেস করছে এ ও বি এর মধ্যে কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থ প্যারা সমাণু তৈরি করে? ভাই, নাইট্রো তো জীবন অর্থ প্যারা সমাণু তৈরি করবে না, কারণ এখানে ডাবল বন্ড থাকে। অর্থ প্যারা সমাণু তৈরি করবে কি? এই যে টলুইনটা। তাহলে এখানে আমরা লিখবো যে টলুইন আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থ প্যারা সমাণু তৈরি করে। এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা? এটা হচ্ছে আমরা এখানে বলবো তোমার এখানে যে আমরা যে জিনিসটা করব, আমরা ওই যে টলুইনের যেটা আছে না, টলুইনের রেজন্সটা দেখাবো। আবার আমরা চাইলে কিন্তু নাইট্রোবেঞ্জিনের রেজন্সটাও দেখা দিতে পারি। তখন আমরা বলবো যে আমাদের এখানে নাইট্রোবেঞ্জিনে কিন্তু ম্যারা সমাণু তৈরি হয়, আর টলুইনে অর্থ প্যারা সমাণু তৈরি হয়। তাহলে এখানে আমি করে দিচ্ছি না, তাহলে এটা তোমরা কিন্তু নিজেরা এখানে আসলে পারবা জিনিসটা। তো তুমি এখানে কি করবা? তাহলে তোমার এখানে ঘ নাম্বারে বাড়ি কাজ কি থাকবে? তোমার এখানে ঘ নাম্বারে অ্যাট ফার্স্ট তুমি যেটা করবা, আমাদের এখানে টলুইন আর নাইট্রোবেঞ্জিন, ঠিক আছে? এই দুজনের কি দেখাই দিবা? এই দুজনের রেজোনেন্স দেখাই দিবা। আর রেজোনেন্স দেখাই বলবা এরপরে যে আমাদের যে বি যৌগ যেটা আছে, দ্যাট মিনস টলুইন, সেখানে কি সম্ভব? অর্থ প্যারা, কারণ ওই বি যৌগটাতেই দেখবা অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। অর্থ প্যারা সমাণু উৎপন্ন করবে। যেহেতু এটার রেজোনেন্সটাকে আমি লাস্ট ক্লাসে দেখা দিচ্ছি, তাই এটা আমি এখানে দেখাচ্ছি না। এখন আমরা তোরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। তাহলে আমাদের কিন্তু এখানে ঘ নাম্বারও শেষ। চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে আমাকে এখানে RRCl, তার মানে 3 ডিগ্রি RX, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস। তাহলে এখানে আমাদের এটা কোন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হবে? এটা আমরা যেহেতু 3 ডিগ্রি RX, তাহলে এখানে হবে SN1 প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাই SN1 প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে এখানে দেখো সলিউশন যদি আমি এখানে করে দিই, তো কী করবো? এখানে আমরা কিন্তু ব্যাখ্যা করে আসছি SN1টা লাস্টে আসেই। তো 1 নম্বর বিক্রিয়ার কৌশলটা হচ্ছে SN1। তাহলে SN1 বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করবা। SN1 বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করবো। তো এটা তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে। আমি তো তোমাকে করে দিছি আগে, লাস্ট ক্লাসে কিন্তু আমরা করে দিছি। কেমন? তাহলে এটা তোমার কি থাকবে এখানে? গ নাম্বারটা। এই গ নাম্বারটা তোমার এখানে যখনই আমরা নতুন কিছু পাবো অবশ্যই তোমাকে আমি করে সলভ করে দিব। তাহলে এই জিনিসটা তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে। ওকে, তারপর বলতেছে আমাকে পি এবং কিউ যৌগ দুটির মধ্যে কোনটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে। তো পি হইতেছে আমার কি? পি হইতেছে আমার হচ্ছে অ্যালডিহাইড। আর আরেকটা হচ্ছে আমার কাছে যেটা কিউ আছে, কিউ আমার কাছে কি বলতো? এখানে আমার কাছে কিউ হইতেছে, তোমার কাছে হচ্ছে আমার কাছে এখানে কার্বক্সিলিক অ্যাসিড হবে। তো পি আর কিউ এর মধ্যে কোনটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে, সেটা তোমার এখানে দেখাইতে বলছি। কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখাইছি, রাইট? কিভাবে দেখাইছিলাম আমি তোমার বলি, একটু করে মনে করে দিই তোমাকে আমি।
দেখো ঘ নাম্বারটা, এখানে আমরা দেখতে পাচ্ছি পি হচ্ছে আমার কাছে কি হবে, পি হইতেছে আমার কাছে এখানে হবে হচ্ছে ইথানল, অর্থাৎ CH3, তারপর সি, তারপর এখানে ডাবল বন্ড ও, তারপর তোমার এখানে এইচ। তা আমাদের কিন্তু এখানে একটা ডেল্টা নেগেটিভ থাকতো, এখানে ডেল্টা পজিটিভ থাকতো। বাট তুমি যদি এখানে দেখো কিউ যৌগটা, এটা হচ্ছে আমার CH3, একদম যদি বেসিকটা আঁকি তাহলে সি, ডাবল বন্ড ও, এখানে ও আর এইচ। এখানে কিন্তু এই জায়গায় পোলারিটি থাকে, ঠিক আছে, বাট এখানকার পোলারিটি মানে অভাব যেটা সেটা কিন্তু অক্সিজেনটা ফিল আপ করে দেয়, তার এখানে কিন্তু পোলারিটি থাকে না। এখানে পোলারিটি না থাকার কারণে এখানে কিন্তু নিউক্লিওফিলিক আমাদের কি করতে পারে না, সংযোজন বিক্রিয়া করতে পারে না। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘরে ঘরে কোথায়, এখানে নিউক্লিওফাইলটা এসে এখানে এসে জমা হয়। তাহলে আমাদের যে পি যৌগ ইথানল, এটা কিন্তু কি দেয়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু ডিটেলসে লিখে দিয়েছিলাম, তো এখানে জন্য আমি লিখতেছি না, কেমন। তো লাস্ট ক্লাসটা দেখলেই হবে। তাহলে আমরা এখানে মনে রাখবো আমার কাছে যে পি যৌগ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো। তাহলে আমাদের এখানে ঘ শেষ, চলো নেক্সটে যাই। নেক্সটে বলছে আমাকে উদ্দীপকটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। তাহলে এখানে আমাকে 3টা যৌগ দেওয়া আছে, বলছে উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। খেয়াল করে দেখো, এখানে ডাবল বন্ড আছে, এখানে Cl আছে, এখানে CH3 আছে, এখানে CH আছে, এখানে CH3 আছে। তাহলে 1 নম্বর যৌগটা আমার কি করবে এখানে বলো তো। 1 নম্বর যৌগটা কিন্তু আমার এখানে তোমার হচ্ছে যে ভাই আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আচ্ছা, এবারে তুমি যদি এটাতে যাও, এখানে তোমার কি থাকবে বলো, এখানে তোমার ডাবল বন্ড থাকবে অবশ্যই, হয়তো আমাদের টাইপিস্টে ভুলে দেয় নাই, হ্যাঁ ডাবল বন্ড আছে এখানে একটা। তাহলে CH2 এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কারণ এই কার্বনে দেখো এখানে এটা তো CH হবে। তাহলে এক সেকেন্ড দাঁড়াও, তাহলে যেটা হবে তোমার এখানে তার একটা CH হবে, ঠিক আছে, কারণ আমার তো 4 হাত ফিল আপ করতে হবে এবার, ঠিক আছে। তাহলে এটা হবে CH। তাহলে এটাকে আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, তাহলে আমার কাছে কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কাছে এটা কি করবে, জ্যামিতিক সমানতা না, এটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন। এখানে তো তোমার এখানে আমাদের দাঁড়াও একটু, এই কি সংকেত ভুল লিখছে এগুলা, এখানে তো একটা CH হবে, হ্যাঁ একটু ভুল লিখছে জিনিসটা, আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমাদের টাইপিস্টের পক্ষ থেকে আমি কেমন এখানে একটা বন্ডে একটু করে মুছে দিই সামান্য, ওকে ভাই। তাহলে এখন দেখো এখানের মধ্যে তাহলে আমাদের কোনটা শুধুমাত্র আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে, 1 নম্বর যৌগটা, কেমন। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে সলিউশন যদি করি, আমি যদি এখানে গ নাম্বার সলিউশন করি, আসো গ, তাহলে আমরা এখানে বলবো আমাদের যে 1 নম্বর যৌগ থাকে এটা হইতেছে আমার CH3। দেখো আমি যদি সি ডাবল বন্ডটাকে আগে লিখি, সি ডাবল বন্ড সি, তাহলে এইচ এখানে, Cl এখানে, বাট CH3 এখানে আর CH3 এই জায়গাতে। তাহলে খেয়াল করে দেখো এটা কোন ফরম্যাটে আছে, এটা তোমার এখানে হচ্ছে যে ওই CAB আর CAD এই ফরম্যাট আছে, মানে দুটাতে একটা কমন থাকলে কিন্তু হয়েছে, কেমন। তাহলে এখানে কিন্তু এটা একটা কমন আছে, এটা দেখো কমন না থাকলেও সমস্যা নেই, কিন্তু একই যৌগে একই জিনিস থাকতে পারবে না, একটা অ্যাটমে একই জিনিস থাকতে পারবে না। যেমন কার্বনের সাথে 2টা H2 থাকতে পারবে না, যেমন H থাকতে পারবে না, এরকম আর কি। সবগুলো ভিন্ন হলেও কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে, এটা আমরা শিখে আসছি। তাহলে আমাদের 1 নং যে যৌগটা আছে সেটা কি করবে, আমাদের 1 নং যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে 1 নং যৌগ যেটা সেটা কি করবে বলো, সেটা তোমার এখানে জ্যামিতিক, এটা যে জিনিসটা করবে এখানে দেখো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে এটা কি করবে, এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, ঠিক আছে। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, অন্য দুইটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কেন করবে না সেটা তুমি এখানে লিখে দিতে পারো, যে অ্যাট ফার্স্ট এখানের মধ্যে এটা কি দেখাবে বলো, এটা আলোক সমানতা দেখাবে, ঠিক আছে, বাট এটা কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে না, কেমন। কারণ এখানে ওই যে আমাদের মুক্ত আবর্তনে কিন্তু বাধাপ্রাপ্ত হইতে হয়, বাট এখানে তো এই দুটার মধ্যে ডাবল বন্ড নাই, কার্বন, তার জন্য মুক্ত আবর্তনটা রহিত হচ্ছে না। মুক্ত আবর্তন রহিত হয় না বলে আমাদের এখানে 2 ও 3 নং যৌগ আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে তোমার মুক্ত আবর্তন রহিত হয় না বলে, মানে এটা ইজিলি রোটেশন করতে পারে, রহিত হয় না বলে 2 ও 3 নং যৌগ
3 নং যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। আর অন্যদিকে কোনটা করে বলো? এই যে তোমার এখানে 1 নং যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনে তোমার এখানে যুক্ত মূলকগুলো ভিন্ন হওয়ায় বা দ্বিবন্ধনে যুক্ত মূলকগুলো ভিন্ন হওয়ায় আমরা বলতে পারি এখানে এরকম অন্যদিকে 2 নং যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রতিটি কার্বনে আমাদের কি থাকে বলতো? এখানে আমাদের ভিন্ন মূলক থাকায় ইহা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে প্রতিটা কার্বনে কি থাকে? ভিন্ন ভিন্ন মূলক থাকায় ইহা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এরপর আমাদের ঘ নম্বরে কি বলছে দেখো। এখানে আমরা যদি যাই ঘ নম্বরের মধ্যে, আমার কাছে এখানে ঘ নম্বরে কি বলছে দেখো। ঘতে বলতেছে আমাকে এখানে তোমার উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে, যুক্তিসহ বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে উদ্দীপকে যে 3 নম্বর যৌগ আছে সেটা অন্য দুটি যৌগ অপেক্ষা তোমার কি করে বলতো? একদম সম্পূর্ণ এক ধরনের ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে, যুক্তি সহকারে আমাদের এখানে করো। কেমন? আচ্ছা, মানে আমাকে এখানে ব্যাখ্যা করতে বসে জিনিসটাতে। ওকে, একটা জিনিস আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি, আমাদের যে 2 নম্বর যৌগটা আছে এটাও তো তোমার হচ্ছে যে এখানেও তো কাইরাল কার্বন আছে। আমাদের 2 নম্বর যৌগে কিন্তু কাইরাল কার্বন আছে এখানে। তো কাইরাল কার্বন থাকলে এটাও তো হচ্ছে আমার কাছে কি দেখাবে বলো? এটাও তো আমার কাছে এখানে তোমার হচ্ছে যে ভাই আমাদের আলোক সমানতা দেখাবে। ঠিক আছে, তাহলে আলোক সমানতা এখানে তো 2টা, মানে 3 নম্বর তো আলোক সমানতা দেখাবে, 2 নম্বর কিন্তু আলোক সমানতা দেখাবে। কারণ এখানে দেখো কি আছে তোমার এখানে তোমার কিন্তু কাইরাল কার্বন আছে। ঠিক আছে, এখানে কিন্তু কি আছে? কাইরাল কার্বন আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আসলে একটু করে কোয়েশ্চনটা মিস্টেক আছে। কোয়েশ্চনটা বলা হচ্ছিল এরকম, উদ্দীপকের 2 এবং 3 নং যৌগটি প্রথম যৌগ অপেক্ষা ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। এটা লেখা দরকার ছিল। কেমন? চলো দেখি আসলে এখানে আমরা, তাহলে আমাদের কাছে 1 নম্বর যৌগটা এটা দেখাবে জ্যামিতিক সমানতা, আর 2 নম্বর যে যৌগটা আর 3 নম্বর যে যৌগটা এরা দুটোই কিন্তু কি দেখাবে? এখানে আলোক সমানতা দেখাবে। এরা দুটোটা কিন্তু কি দেখাবে? এখানে আলোক সমানতা দেখাবে। কারণ কাইরাল কার্বন আছে। তো দেখো 2 নম্বরটার মধ্যে কীভাবে কাইরাল কার্বন আছে? এখানে কি ছিল? এখানে ছিল CH3, তারপর ছিল CH, এখানে ছিল Cl, এখানে ছিল CH2, এখানে ছিল CH3। তাহলে এখানে যে কার্বনটা থাকবে দেখো তার চারপাশে কিন্তু চারোটা ভিন্ন, একটা এটা, একটা এটা, একটা এটা, একটা তোমার এখানে এটা, তাহলে চারোটা ভিন্ন। তাহলে আমাদের এটা কি হবে? এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন হবে। তাহলে কাইরাল কার্বন থাকলে এটা আমাদের কি দেখাবে? অবশ্যই এখানে আলোক সমানতা দেখাবে। এটা আলোক সমানতা দেখাবে। ঠিক আছে, এটা কি দেখাবে? আলোক সমানতা দেখাবে। কেমন? আচ্ছা, তারপরে আমাদের কাছে যে 3 নম্বর যৌগটা আছে, 3 নম্বর যৌগটা কীরকম? CH3CH, CH3CH, তারপর এখানে হচ্ছে OH, তারপর এখানে কত? COOH। এখানে দেখো এটা কিন্তু অবশ্যই কাইরাল কার্বন। এটা যদি তুমি লক্ষ্য করো, এখানে একটা মূলক আছে, এখানে একটা মূলক আছে, এখানে একটা মূলক আছে, আর এখানে একটা মূলক আছে। তাহলে এরাও কিন্তু কি বলতো? এরাও কিন্তু আলোক সমানতা দেখাবে। কেন? কারণ এটা কাইরাল কার্বন। ঠিক আছে, হোপফুলি সবাই এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমাদের ঘ নাম্বার কিন্তু শেষ। তো আমরা এই কোয়েশ্চনটা একটু মিস্টেক আছে এখানে, তাহলে এখানে আমি লিখে দিই এখানে কোয়েশ্চন মিস্টেক আছে। এখানে আসলে কোয়েশ্চনটা একটু আমাদের মনে মিস্টেক আছে, আমি যতটুকু মনে হইতেছে আমার কাছে। কারণ কোয়েশ্চনটা হওয়া দরকার ছিল 2 ও 3 নং যৌগ তোমার হচ্ছে একই ধরনের সমানতা দেখাতে পারলেও আমাদের কিন্তু ওই যে 1 নম্বর যৌগটা সে সমানতা দেখাতে পারে না, কারণ 1 নম্বর যৌগে কিন্তু কোনো কাইরাল কার্বন নাই। কোয়েশ্চনটা এভাবে হওয়া দরকার ছিল। ওকে, হোপফুলি সবাই আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের কাছে কিন্তু ঘ শেষ। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো।
আমরা এখন যাবো হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চনে। আমাদের পরবর্তী কোয়েশ্চন এখানে কি বলতেছে, আমাকে পরবর্তী কোয়েশ্চন বলছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। দেখো এখানে এটা কি দিছে, এখানে তোমার কাছে একটা অ্যালকাইল মূলক আছে যার 1 কার্বন, এর সাথে তুমি যদি KOH এর বিক্রিয়া করাও তাহলে কী হবে সেটা জিজ্ঞেস করছে এখানে। আর তুমি যদি এখানে কী করো KCN-কে বিক্রিয়া করাও তাহলে কী হবে তোমাকে এগুলো সেখানে এখানে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা কোয়েশ্চনটা এখানে সবাই এখানে বুঝতে পারছি। ওকে, আচ্ছা এটা কিন্তু 1 না, এটা কিন্তু তোমার কী হবে বলো তো, আয়োডিন হবে। এটা কিন্তু 1 না, এটা আমাদের এখানে টাইপিস্টটা তো 1-এর মতো লাগতেছে, বাট এটা কিন্তু 1 না, এটা কিন্তু আয়োডিন হবে, আয়োডিন। এটা হবে তোমার কাছে কি, আয়োডিন হবে, ঠিক আছে, RI আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমার কাছে একটা কী দেওয়া আছে, RI দেওয়া আছে। তাহলে এখানে আমি ক্যাসিনের সাথে বিক্রিয়া করাচ্ছি, পাচ্ছি, পানি যোগ করতেছি, তাহলে কী হবে এখানে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, সলিউশন এখানে করি আগে। তাহলে আমার কাছে এখানে RI মানে আমি লিখতে পারি তাহলে CH3 CH2 ধরো I লিখলাম প্লাস ক্যাসিয়ান, এখানে নিলাম হচ্ছে আমি KCN-কে নিলাম। তো KCN-কে নিলে কী হয়, ক্যাসিয়ান অ্যালকোহলই নাও ধরো, এখানে KCN-কে নিলে কী হবে, এখানে দেখো ওই যে আয়োডিনটা এখান থেকে তোমার সরে যাবে, ফল উৎপন্ন হবে CH3 CH2, তারপর এখানে উৎপন্ন হবে CN, দেন এটা তাহলে আমাদের হইল। দেন এখানে যদি আমি কী করি, এখানে H+ আর পানি যোগ করি, এখানে যদি আমি H+ আর পানি যোগ করি তাহলে এখানে কী হবে বলো, বি হিসেবে তুমি কী পাবে, এখানে তোমার 4H+ যোগ করতে হবে, তাহলে তিনটা H-কে নিয়ে একটা নাইট্রোজেন NH3 বানিয়ে ফেলবে, আরেকটা থাকবে কি CH3 CH2 COOH, আর এখানে থাকবে একটা NH3 থাকবে, ঠিক আছে। আশা করি সবাই এই জিনিসটা আমরা এখানে ভাই রিয়াকশন এখানে বুঝতে পারছি। তাহলে আমার এখানে কোনটা, হচ্ছে আমার কাছে এখানে তোমার এই যে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে আর এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে বি, কেমন। সো হোপফুলি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি আমরা। তাহলে আমাদের কাছে এটা কিন্তু হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমার কাছে এখানে বি আমরা পেয়ে গেছি। তাহলে এখন ডি পাইতে হবে। তাহলে ডিটা কীভাবে পাবো, এখান থেকে আমরা দেখো অ্যাট ফার্স্ট সি যেটা আছে সেটাকে হচ্ছে আমরা যদি জারণ করি এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের মধ্যে চালনা করি, প্রতিস্থাপন বিক্রিয়া করি, তাহলে আমরা এখানে RI পাচ্ছি, কেমন। আচ্ছা, তার মানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমাদের এখানে তাহলে সি যৌগটা কী হবে। আচ্ছা একটু ধরো আমাদের টাইপিস্ট এখানে একটু ভুল করছে, আরে ওকে বলতে হবে একটু যে একটু কেয়ারফুলি করার জন্য, এখানে অ্যারো চিহ্নটা এখানে ভুল করছে, কেমন ভাই, এক্সট্রিমলি সরি আমি ওর পক্ষ থেকে। এখানে অ্যারো চিহ্নটা হবে এদিক দিয়ে, ঠিক আছে, এখানে অ্যারো চিহ্নটা হবে তোমার এদিক দিয়ে। ওকে, তাহলে এখানে যেটা RI যেটা আছে সেটাকে আমি যদি জারণ করি, মানে জারণ বলতে এখানে KOH অ্যাকুয়াস আমরা চালনা করি, তাহলে এখানে প্রতিস্থাপন হবে, তাহলে তোমার এখানে জারণ কথাটা লেখার দরকার নেই, ঠিক আছে, এখানে জারণ কথাটা থাকবে না। ওকে, তাহলে যদি আমি কী করি, এখানে RIটাকে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের মধ্যে চালনা করি তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তাহলে চলো কী ঘটে দেখে আসো। ধরো তুমি এখানে RI হিসেবে CH3 CH2 I-কে আমি নিলাম, আমি যদি এখানে KOH অ্যাকুয়াসের মধ্যে চালনা করি তাহলে ওই আয়োডিনের জায়গায় কিন্তু কী এসে বসবে বলো, আমাদের OH-টা এসে বসবে, SN2 বিক্রিয়া আর কিছুই না। তাহলে CH3 CH2 তাহলে OH সেখানে বসছে, আর প্লাস এখানে KI থাকবে, কেমন। তো KIটা আর দেখাতে হবে না। এখন এটাকে যদি আমি কী করি বলতে পারে, এটাকে যদি আমি এখানে মৃদু জারণ করি, তো মৃদু জারণ করলে কী হবে, এটা আমাদের অ্যালডিহাইডে কনভার্ট হবে না। যদি এটাকে আমি কী করি এখন মৃদু, এটাকে যদি আমি এখন মৃদু জারণ করি তাহলে এই জিনিস আমার কোথায় কনভার্ট হবে, CH3 CH2 বা CH3 CHO, অ্যালডিহাইড এখানে কনভার্ট হবে, কেমন, ইথানলে কনভার্ট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কী যৌগ, দেখো এটা হচ্ছে আমাদের সি যৌগ, এটা হচ্ছে আমাদের সি যৌগ, ঠিক আছে, CH3 CH2 যেটা হচ্ছে আমাদের সি যৌগ, এটা হচ্ছে আমার ডি যৌগ। এখন কোয়েশ্চনে বলছে কি আমাকে ডি এবং বি এর মধ্যে কীভাবে পার্থক্য করবা। তো তোমার ডি তো হইতেছে কী বলতো, ডি তো হইতেছে তোমার কাছে হচ্ছে যে একটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে তোমার কাছে কি একটা অ্যাসিড, কেমন। তো এই পার্থক্য কীভাবে করতে পারো, এই পার্থক্য করতে পারো তুমি হচ্ছে যে আমরা যদি কোনো কারণে কী করি বলো তো, ইথানলের সাথে টরেন্ট বিকারকে বিক্রিয়া করাই তাহলে কিন্তু সেখানে বিক্রিয়া ঘটবে, আর CH3 CH2 COH এখানে কিন্তু টরেন্ট বিকারকের সাথে কোনো বিক্রিয়া ঘটবে না, কেমন। তাহলে আমরা বলতে পারি এখানে টরেন্ট বিকারক পরীক্ষা দ্বারা ডি এবং বি এর মধ্যে পার্থক্য করা যায়। তাহলে এখানে আমরা বলতে পারি টলেন বিকারক কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মধ্যে শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডই কিন্তু টরেন্ট বিকারকের সাথে বিক্রিয়া দেয়। এটা কেন দেয় সেটা আমরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পড়ানোর সময় পরে আসছি তোমাকে। তাহলে টরেন্ট বিকারক আমরা বলতে পারি এখানে টরেন্ট বিকারক পরীক্ষা দ্বারা আমাদের এখানে বি মানে হচ্ছে আমাদের এখানে প্রোপানোয়িক অ্যাসিড,
প্রোপানোয়িক অ্যাসিড এবং ডি মানে হচ্ছে ইথানেল। ডি মানে কি? ডি মানে হচ্ছে ইথানেল। টরেন্ট বিকারের পরীক্ষা দ্বারা বি এবং ইথানেল এর পার্থক্য করা যায়। এখানে আমাকে এখানে বলছে সমীকরণ সহ লিখো। চলো আমি এখানে তোমাকে দেখে সমীকরণটা দেখে আসো। সমীকরণ হইতেছে, যদি এখানে আমি কি করি দেখাই সমীকরণ। যদি আমরা এই জায়গাটাতে আমরা কাকে নিই? ইথানেলকে নিই। ধরো CH3CHO কে নিছি এবং আমি টরেন্ট বিকারের সাথে বিক্রিয়া করাচ্ছি সিলভার NH3 2, তারপর তোমার এখানে হচ্ছে OH। তাহলে এখানে তৈরি তো সিলভার দর্পণ। বাকিটা কিন্তু তোমার জন্য তো ইম্পর্টেন্ট না, বাট এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে কি উৎপন্ন হয়েছে তোমার? এই যে CH3, দেন তোমার এখানে COO, এখানে একটা NH4 থাকতো। দেন এগুলো যদিও লেখার দরকার নাই, মানে তোমার মেইন হচ্ছে কোনটা সিলভার দর্পণটা হচ্ছে তোমার মেইন ইম্পর্টেন্ট। এগুলো তুমি চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো। আর এখানে তোমার একটা 2 দিতাম আমরা, তাই না? এই যেখানে আমরা কিন্তু এই সমীকরণটার আগে এখানে আমরা একটা 2 দিতাম, তাহলে এখানে 2 সিলভারের পদক্ষেপ তৈরি হতো। কেমন? আচ্ছা, আর এখানে কি থাকতো? এখানে থাকতো তোমার একটা 3 থাকতো। NH3 আগে, NH3 যেটা আছে সেটার আগে এখানে একটা 3 বসতো। এটা জাস্ট তোমরা মুখস্থ রাখবা। এগুলো মেইনলি হচ্ছে সিলভার দর্পণটা ইম্পর্টেন্ট। কেমন? তাহলে আমাদের কাছে আমরা সমীকরণ সহ দেখাইতে বসো, তো আমাকে বলছো সমীকরণ সহ লিখো। আমাদের তাহলে এখানে একটা কাজ করি না, আমরা এই লেখাটাকে চলো নিচে নামাই দিয়ে আসো, এগুলো এক লাইনে নিয়ে আসি। তাহলে আমাদের অ্যালডিহাইডটা কিন্তু এই বিক্রিয়াটা দিচ্ছে, বাট আমি যখন প্রোপানোয়িক অ্যাসিডটাকে আনি তাহলে অ্যালডিহাইডটা আমার রিঅ্যাকশনটা দিচ্ছে। বাট আমি যদি প্রোপানোয়িক অ্যাসিডটাকে আনি CH3, তারপরে CH2, তারপরে এখানে যদি আমি COOH করতাম, করার পরে যদি আমি এখানে 2 সিলভার, তারপর হচ্ছে NH3, তারপর এখানে 2, তারপর এখানে হচ্ছে OH দিলে এখানে আসতো কি? এখানে আসতো তোমার নো রিয়াকশন। এখানে তো তোমার কাছে এখানে নো রিয়াকশন হইতো। ঠিক আছে, এখানে হয়তো নো রিয়াকশন। কেমন? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা কেন আমরা বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার কাহিনী। তাহলে আমরা সমীকরণ লিখে ফেলছি। ওকে, তাহলে কীভাবে পার্থক্য করবা? পার্থক্য করার উপায় হচ্ছে তুমি এখানে টরেন্ট বিকারও অ্যাড করবা, দেখবা যে একটাতে কি হচ্ছে সিলভার দর্পণ পড়তেছে, একটাতে পড়তেছে না। তুমি চাইলে একটা বিকার আকারেও চিত্র আকারে দেখা দিতে পারো। কেমন? যেহেতু HSC-তে আসছে, তাই এগুলা তুমি যদি যতটা সুন্দর করে বা যতটা গুছাই লিখতে পারবো ততটা তোমার জন্য বেস্ট হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটাতে আমার কি আছে? আচ্ছা, আমরা এখানে CH3CHO, এটাকে আমরা বলছিলাম কি? এটাকে আমরা বলছিলাম হচ্ছে ডি। এটা হচ্ছে আমাদের ডি আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে ধরো আমরা এখানে এই যে একটা পাত্রে আমরা কাকে রাখছি? ডি কে রাখছি। একটা পাত্রে আমরা এখানে বি কে রাখছি। ডি মানে আমাদের এখানে কি আছে? ডি মানে আমার কাছে এখানে CH3CHO আছে। তাহলে যখন আমি এখানে এই যে টরেন্ট বিকারক অর্থাৎ 2 সিলভার NH3 2 OH কে অ্যাড করব, তখন এখানে সিলভার দর্পণ তৈরি হবে। এখানে কি তৈরি হবে? এখানে সিলভার দর্পণ তৈরি হবে। বাট এখানে বি হিসেবে আছে CH3, তারপরে CH2, তারপরে আছে এখানে COOH। এখন যখন তুমি এখানে টরেন্ট বিকারক অর্থাৎ 2 সিলভার NH3 2 OH যোগ করবা, তখন কোনো ধরনের রিয়াকশন এখানে হবে না। এভাবে করে তুমি কিন্তু কী করতে পারো? দুইটার মধ্যে তুমি এখানে পৃথক করে ফেলতে পারো, মানে কোনটাতে কী আছে তুমি এখানে বের করে ফেলতে পারো। কেমন? তাহলে চলো আমরা এখানে আমাদের কিন্তু গ নাম্বারটা শেষ। আমরা এবার ঘ নাম্বারটা দেখি। ঘ আমাকে বলতেছে কি? দেখো, উদ্দীপকের ডি যৌগটি অ্যালডোল ঘনীভবন না কেনিজোরে বিক্রিয়া প্রদর্শন করে। দেখো ডি যৌগটা, ডি মানে কোনটা? ডি হইতেছে আমার কাছে এখানে এটা কি কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে সেটা আমাকে দেখাতে বলছে। কেমন? তাহলে চলো আমরা এখানে দেখাই আসো জিনিসটা। তাহলে যদি আমরা এখানে যাই, তাহলে আমরা প্রথমে অ্যাট ফার্স্ট আমাদের যেটা কাজ এখানে ঘ, অ্যাট ফার্স্ট আমাদের কাজ হইতেছে আগে আমরা এখানে বলতে হবে ডি যৌগটা কি। তাহলে এখানে আমরা লিখবো যে ডি যৌগটি হলো ডি যৌগটা কোনটা বলো? এখানে ডি যৌগটা হচ্ছে তোমার কাছে এখানে আমরা দেখছি সেটা হচ্ছে ইথানেল। ডি যৌগটা হলো ইথানেল। এখন ইথানেলের স্ট্রাকচারটা কীরকম? CH3, তারপরে C ডাবল বন্ড ও H। তো এইটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। যাদের আলফা হাইড্রোজেন থাকবে তারা কি বিক্রিয়া প্রদর্শন করবে? তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে। কেমন? তাহলে এখানে আমাদের কী হবে বলে? এখানে হচ্ছে আমাদের যে ঘটনাটা ঘটবে, এই যে আমরা লিখবো এখানে ইথানেলে আলফা হাইড্রোজেন
থাকার কারণে ডি যৌগ ডি মানে যেটা হচ্ছে ইথানেল ডি যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে কি করবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে আমরা চলো তোমার এখানে কিছু জিনিস দেখার চেষ্টা করি আসো। সেটা হইতেছে আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে এটা তো আমরা সবাই বুঝতে পারলাম। ওকে রাইট ওকে তাহলে এখন দেখো এখানে তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এখানে প্রদর্শন করতেছে তো আমাকে এখন বিক্রিয়াটা দেখাইতে হবে। অ্যালডল ঘনীভবন আমার যে বিক্রিয়াটা আছে সেটা আমাকে এখানে দেখাইতে হবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা আমরা কীরকম আমরা সবাই জানি সেটা কীরকম হয়ে থাকে এখানে এই যে CH3 তারপরে সি ডাবল বন্ড ওটাকে এখানে দেখাবো বা একটা কাজ করতে পারি এই যে ডাবল বন্ড ওটাকে এখানে দেখাবো তারপর তোমার এখানে এইচটাকে তাহলে এখানে দেখাবো ঠিক আছে। প্লাস আরেকটা কি যুক্ত করতেছি এখানে আমরা দেখো এখানে আরেকটা যুক্ত করতেছি আমরা এইচ তারপরে CH2 তারপর CHOকে এখানে দেখাই দিব ঠিক আছে। তখন এখানে যে ঘটনাটা ঘটবে তুমি যদি এখানে কি করো আমরা যদি এখানে তোমার লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করি এটাকে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করি তাহলে এখান থেকে কী তৈরি হইতো এই এইচটা এই অক্সিজেনের সাথে যুক্ত হইতো তাই না। তাহলে তখন যে ঘটনাটা করতো CH3 এখানে পাইতা CH এখানে থাকতো OH এখানে থাকতো তোমার CH2 এখানে থাকতো তোমার কাছে CHO। তাহলে এই যোগটাকে আমরা কি বলতাম এই যোগটাকে আমরা বলতাম হচ্ছে অ্যালডল। তাহলে এটা যখন লিখছো এখানে তুমি এরপরে কি লিখবা মানে আমি এটা তো বিক্রিয়া আমি দেখাই দিচ্ছি যে অ্যাট ফার্স্ট এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে প্রদর্শন করবে তারা আমার বিক্রিয়াটা দেখালাম। তো বিক্রিয়াটা দেখানোর আগে সবচেয়ে বেশি ব্যাটার হয় কি জানো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে বা এটা নিয়ে তুমি যদি একটু প্রথমে ডেফিনেশনটা দিয়ে দাও যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া জিনিসটা কি ডেফিনেশনটা যদি দিয়ে দাও পরে বিক্রিয়াটা দাও তাহলে জিনিসটা বেশি সুন্দর দেখাবে কেমন। যেহেতু এইচএসসিতে আসছে এডমিশন আসলে ডাইরেক্ট বিক্রিয়া দিকটা তো এখানে প্রথমে আগে চলো আমরা আগে সংজ্ঞার ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করি কেমন। তাহলে ডেফিনেশনটা কী হবে ডেফিনেশন হবে লঘু ক্ষারের প্রভাবে আলফা হাইড্রোজেন সম্বলিত দুই অণু অ্যালডিহাইড বা কিটোন পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন গঠন করে কেমন। এটা কিন্তু বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড ওকে বা বিটা হাইড্রোক্সি কিটোনও কিন্তু হতে পারে। এই বিক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে। তাহলে আমরা লিখবো এখানে তোমার লঘু ক্ষারের প্রভাবে আলফা হাইড্রোজেন সম্বলিত দুই অণু অ্যালডিহাইড বা কিটোন দুই অণু অ্যালডিহাইড বা কিটোন পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন গঠন করে এই বিক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে। তারপরে তুমি এখানে কি দিয়ে দাও এই বিক্রিয়াটাকে তুমি এখানে লিখে দাও কোনো সমস্যা নেই কেমন। আচ্ছা এরপরে এই যৌগের নাম কী হবে বলো তো এটা যৌগের নাম কী হবে নাম কিন্তু তোমার এখানে 3 হাইড্রোক্সি বিউটানেল আর এটাকে কিন্তু কি বলা হয় অ্যালডল। আচ্ছা এটাকে অ্যালডল কেন বলা হয় আমরা শিখে আসছি কারণ এখানে অ্যালডিহাইড মূলক আর ওএইচ মূলক থাকে বলে এটাকে আমরা কি বলে থাকি অ্যালডল বলে থাকি। তাহলে এটা কিন্তু আমার এখানে আনসার। তাহলে আমাকে কোয়েশ্চেন করছে কি ডি যৌগটা অ্যালডল দিবে না ক্যানিজলও দিবে। ডি যৌগে যেহেতু আমার কি থাকে আলফা হাইড্রোজেন থাকে তাহলে ডি যৌগটা অ্যালডল দিবে। এরপরে তুমি এটাও লাস্টে লিখে দিতে পারো যে আমরা জানি ক্যানিজলের বিক্রিয়া কারা প্রদর্শন করে আমরা এখানে মনে রাখবো যে সকল অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন থাকে না তারা ক্যানিজলের বিক্রিয়া প্রদর্শন করে। তো ডি যৌগে যেহেতু আলফা হাইড্রোজেন আছে তাই ডি যৌগ ক্যানিজলের বিক্রিয়া প্রদর্শন করবে না কেমন। তাহলে আমরা জিনিসটা এখানে আমরা এইভাবে লিখে দিতে পারি যদি আমরা নেক্সটে যাই লিখে দিয়ে আসো কারণ এটা তো তোমাকে একটু বলতে হবে। তাহলে মনে রাখবো এখানে আমরা মনে রাখবো তোমার এখানে
যে সকল, আমি আগে কেনিজারের বিক্রিয়ার ডেফিনেশনটা দিয়ে আসো কেমন। তাহলে আমরা এখানে এভাবে মনে রাখতে পারি যে তোমার যে সকল অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকে না, তারা কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করে, প্রদর্শন করে। তারা কি করতে পারে? কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করে। যেহেতু ডি মানে ইথানেল ডি যৌগে আলফা হাইড্রোজেন আছে, তাই ডি যৌগটি কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না। মানে এটা রিজন দেখাই দিলে আর কি, যে কেন এটা করতেছে না কেমন। আর কেন এটা করতেছে এটা থেকে একটু আগে লিখে আসছো, যাতে আলফা হাইড্রোজেন থাকে তারা অ্যাডলার গণিবন বিক্রিয়া দিবে। ওকে, সো আমাদের কিন্তু এই কোয়েশনটা এখানে শেষ। তাহলে আমাদের এখানে ঘ শেষ। তাহলে চলো আমরা এরপর আনসার করতে যাবো। তোমার এখানে কত নাম্বারটা? চলো নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। নেক্সটে দেখো আমার এখানে একটা দেওয়া উদ্দীপক দেওয়া আছে। একটা কাজ করে আসো, এই উদ্দীপকটাকে চলো আগের বিষটা নিয়ে আসি, কাট করি এটাকে আমরা এই বিষটা নিয়ে আসি, আসো ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখি আমরা এখানে উদ্দীপকটা পারা যায় কিনা। আমাকে বলতেছে এখানে একটা C6H5CON আছে, সোডিয়াম বেনজয়েড আছে, সোডা লাইন দিচ্ছ, তার মানে এখানে তুমি বেঞ্জিন পাবা। ঠিক আছে, তাহলে পি হচ্ছে বেঞ্জিন। তাহলে এটা আমরা এটা বুঝে গেলাম কি, আমাদের কাছে যে পি যেটা থাকবে, পি হইতেছে আমার বেঞ্জিন, এটা আমরা ক্লিয়ার একদম। এরপর C6H5Cl, এর সাথে কী করতেছে এখানে CH3Cl এর বিক্রিয়া ঘটাচ্ছ। ঠিক আছে, তারপর সোডিয়াম ধাতুর উপস্থিতিতে এবং তোমার এখানে শুষ্ক ইথার এটা আছে এখানে। ওকে, সো এটা কিন্তু কোন বিক্রিয়া ছিল বলো তো আমাদের এখানে? আমরা কিন্তু সবাই পড়ে আসছিলাম এখানে, ওইটা আমাদের কি ছিল? উডসফিটিক বিক্রিয়া একটা ছিল না, ওইটা কিন্তু এই বিক্রিয়াটা কেমন। আচ্ছা, তো এখানে আমাকে তাহলে কিউ যৌগটা কী হবে সেটা তখন আমাকে জিজ্ঞেস করছে। তখন অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, কিউ যৌগ এগুলো কিন্তু তোমার এখানে CH3টা কিন্তু Cl এর জায়গায় বসে যাবে। ঠিক আছে, উডসফিটিক বিক্রিয়া ছিল এটা আমাদের। তো কিউ যৌগটা কিন্তু আমাদের কাছে CH3 যদি Cl এর জায়গায় বসে যায়, তাহলে কিন্তু এটা টোলুইন তৈরি হয় এখানে। তাহলে এখানে কী তৈরি হবে? এখানে তৈরি হবে টোলুইন। তাহলে আমাদের কিন্তু কিউ যৌগটা কী বলো তো? কিউ যৌগটা হচ্ছে আমার কাছে এখানে টোলুইন। ওই যে আমরা উডসফিটিক বিক্রিয়া পড়ে আসছিলাম, উডসফিটিক বিক্রিয়ার একটা কাহিনী বলছে এখানে। পি যৌগ থেকে কীভাবে কার্বলিক অ্যাসিড তৈরি করবে, মানে বেঞ্জিন থেকে কীভাবে তুমি ফেনল তৈরি করবে সেটা জিজ্ঞেস করছে। এটা কোনো ব্যাপার? দুনিয়ার ইজি কাজ, যে আমাদের বেঞ্জিন থেকে ফেনল তৈরি করা দুনিয়ার একটা ইজি কাজ। ওকে, আচ্ছা, এরপর আমাকে বলছে কি এখানে যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় পি অপেক্ষা কিউ অধিক সক্রিয়। এটা কিন্তু আমরা আগেই শিখছি, রেজোন্যান্সের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে। তাহলে ঘ নাম্বার আমরা এমনি অটোমেটিক্যালি পারবো। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের আগে চলো আমরা সলিউশন করি, আসো। প্রথমে হচ্ছে আমাকে যদি গ নাম্বারে পি লাগতেছে, তাহলে গ নাম্বারে শুধু পিকে আমি পরিচয় করাবো। তাহলে হচ্ছে আমরা যখন এখানে সলিউশন করতে যাবো, আমি যদি এখানে লিখে দিই সলিউশন যখন আমরা করতে যাবো এখানে, তাহলে এখানে 1 নাম্বার। তাহলে এখানে দেখো আমাদের, আচ্ছা আমরা সরি গ নাম্বার, তাই এটাকে গাঢ় দিয়ে লিখবো গ। তো এখানে দেখো গ নাম্বারে আমাকে একটা রিয়াকশন দেওয়া আছে, 1 নাম্বারের রিয়াকশন। আমার যদি পি লাগবে গ নাম্বারে শুধুমাত্র, তাই আমরা গ নাম্বারে শুধু পিটাকে বের করবো। তাহলে C6H5COONA, এটাকে যখন তুমি সোডা লাইমের মধ্যে চালনা করবা, এটাকে যখন তুমি সোডা লাইমের মধ্যে চালনা করবা, উত্তাপ দিবা, তখন তোমার এখানে কি তৈরি হবে? C6H6 তৈরি হবে। ঠিক আছে, প্লাস Na2CO3 তৈরি হবে। তাহলে এটা কি আমার এখানে? এটা হইতেছে আমার কাছে পি। তাহলে C6H6 এটা হচ্ছে আমার কাছে কি এখানে? এটা হচ্ছে আমার কাছে এখানে পি। ঠিক আছে, এখন পি থেকে কিভাবে তুমি কার্বলিক অ্যাসিড তৈরি করবা, মানে তোমার এখানে জিনিসটা এখানে জিজ্ঞেস করা হয়েছে কেমন। তার মানে আমাকে বেঞ্জিন থেকে কী তৈরি করতে হবে? এখানে আমাকে এখানে বেঞ্জিন থেকে এখানে আমার কাছে কার্বলিক অ্যাসিডটা বানাইতে হবে। বেশ অনেক উপায়ে বানানো যায়। তো চলো আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করি, আসো। চলো তাহলে আমরা অ্যাট ফার্স্ট আগে নতুন একটা পেজে যাই। আচ্ছা, তাহলে এখানে আমাদের কার্বলিক অ্যাসিড বানাইতে হবে। তো তাহলে এখানে আমরা বেঞ্জিনটাকে নিব কেমন। তাহলে আমার কাছে এখানে আমরা বেঞ্জিনটাকে চলে এখানে আনি, সেটা হচ্ছে আমার বেঞ্জিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেঞ্জিন। অ্যাট ফার্স্ট আমরা যেটা করবো এখানে ক্লোরিনেশন বিক্রিয়া ঘটাবো, Cl2 যোগ করবো এখানে অনার্দ্র AlCl3 উপস্থিতিতে। আমরা Feর উপস্থিতিতে করতে পারি, আয়রনের উপস্থিতিতে করতে পারি। আমরা এখানে তাহলে কী করতে পারি? এটা আয়রনের উপস্থিতিতে এখানে ক্লোরিনেশনটা ঘটাতে পারি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তখন এখানে কী ঘটনা ঘটবে? আমার এখানে কিন্তু এই যে খেয়াল করে দেখো, যদি তোমাকে দেখাই, আমার এই জায়গাতে কিন্তু একটা হাইড্রোজেন আছে, রাইট? এই জায়গাতে কি আছে? হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন একটা Cl কে নিয়ে চলে যাবে,
আর এখানে একটা সিএল আসছে, কেমন? কারণ সরাসরি আসলে ওএইচ যোগ করা যায় না আর কি। ধরো তুমি চিন্তা করতে পারবে আমি পানি যোগ করে দিব, পানি যোগ করে দিলে ওএইচটা এখানে সরাসরি বেঞ্জিনের সাথে পানির সাথে যোগ করা যায় না, কেমন? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আগে আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করলাম। দেন আমরা যেটা করবো এখানে হচ্ছে আমাদের ক্লোরোবেঞ্জিন থেকে, খেয়াল করার চেষ্টা করে দেখো এখানে আমরা যেটা করতে পারি, এই যে এখানে ক্লোরোবেঞ্জিন আছে না, সিএল আছে না এখানে, এটাকে যদি আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই যে সিএলটা সে এই এইচের সাথে আকৃষ্ট হয়ে সেখানে কি তৈরি করবে, সেখানে তৈরি করবে হচ্ছে HCl তৈরি করবে। আর এখানে বাকি ONA রয়ে গেছে না, ওইটা সোডিয়াম ফিনেট আকারে এখানে রয়ে যাবে। তাহলে এখানে উপরে কোনটা বসে যাবে, এখানে বসে যাবে তোমার এখানে ONA বসে যাবে। এইবার এখানে যেটা পাইছো তুমি, এইবার তুমি ফেনল উৎপন্ন করতে পারবা বা কার্বলিক অ্যাসিড তৈরি করতে পারবা। তাহলে এখানে যেটা ONA আছে এর সাথে তুমি যদি পুনরায় HCl যুক্ত করতা, তাহলে এখানকার Na আর এখানকার Cl এটা যুক্ত হয়ে এখানে কী তৈরি করতো, সোডিয়াম ক্লোরাইড তৈরি করতো। এটা যুক্ত হয়ে এখানে তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি করতো, প্লাস তোমার এখানে কী তৈরি হতো বলো তো, এখানে এই যে তোমার এখানে অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়ে এখানে তোমার তৈরি হতো হচ্ছে OH তৈরি হতো। আর এটাই কি, এটা হচ্ছে আমাদের কার্বলিক অ্যাসিড। তাহলে এটা আমার কোন যৌগ ছিল এখানে, এটা হচ্ছে আমার কাছে পি যৌগ ছিল, কেমন? তাহলে এটা ছিল আমার কাছে এখানে পি যৌগ। তাহলে আমরা পি যৌগ দিয়ে কী করে ফেললাম, এখানে কার্বলিক অ্যাসিড তৈরি করে ফেললাম, কেমন? আচ্ছা, এরপরে যাই আসো আমরা, তাহলে আমাদের গ নাম্বার কিন্তু শেষ। এরপর আমাকে বলছি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় পি অপেক্ষা কিউ অধিক সক্রিয় রেজোন্যান্স চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে। তাহলে পি হচ্ছে বেনজিন, কিউ তো টলুইন হবে। কিউ হবে তোমার কাছে এখানে টলুইন। তো চলো কিউ যে টলুইন সেটাকে দেখাই দিয়ে আসো। তাহলে আমরা এখানে দেখাবো কি, আমাদের এখানে ঘ নাম্বার, তা আমাদের এখানে হচ্ছে যে স্ট্রাকচার, এখানে বেনজিনটাকে এখানে আনবো। তাহলে আমরা এখানে এটা বেনজিনকে আমরা এখানে আনবো। আর এর উপরে এখানে কি দেওয়া ছিল, এখানে Cl, পরে CH3Cl। এখানে এটার উপরে কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার কাছে এখানে Cl, আর এরপর এখানে দেওয়া আছে তোমার কাছে এখানে CH3, তারপরে Cl দেওয়া আছে। তারপরে তোমার এখানে আসলে অ্যাকচুয়ালি 2 মোল সোডিয়াম দিতে হবে। তারপরে তোমার এখানে হচ্ছে যে এরপরে এখানে ড্রাই ইথার দেওয়া আছে, উৎস্ফীটিক বিক্রিয়া আর কিছু না, ড্রাই ইথার দেওয়া আছে। তো এখানে সোডিয়ামটা দুইটা ক্লোরিনটাকে নিয়ে গিয়ে 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, আর বাকি থাকে CH3, সেই CH3টা বেঞ্জিনের এখানে ফাঁকা স্থানে বসে যায়। আর আলটিমেটলি এখানে কী তৈরি হয়, এখানে তৈরি হয় তোমার টলুইন তৈরি হয়। তাহলে এখানে বসে যাচ্ছে, এটা উৎস্ফীটিক বিক্রিয়া ছিল। তাহলে এখানে কিন্তু আমাদের কাছে এটা আমাদের কিউ যোগ হয়ে গেছে, কিউ যোগ, তাই না? এটা কিউ যোগ বলছে না, কিউ যোগ হয়েছে। তো কিউ যোগের অধিক সক্রিয়, এটা কিসের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, রেজোন্যান্স চিত্রের মাধ্যমে। তাহলে ব্যাখ্যা করতে পারবো না, আমি কিন্তু লাস্ট তোমাকে ব্যাখ্যা করে দিয়েছিলাম CH3টা। তাহলে বাকিটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে, কেমন? বাকিটা আমি করে দিচ্ছি না, বাকিটুকু তোমার এখানে বাড়ি কাজ থাকবে। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে এখানে বলতেছে তোমার কাছে এটা 2 ডিগ্রি কি আছে একটা, এটা তো আমরা আগে লাস্ট ক্লাসে করছি, এই অঙ্কটা তো আমরা লাস্ট ক্লাসে করছি বোধ হয়, তাই না? আচ্ছা দেখি জিনিসটা আসো। এখানে আমাকে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিচ্ছে একটা, KOH একোয়াস দিচ্ছে, M পাচ্ছ, আর এখানে KBr পাচ্ছ। M যৌগ প্রস্তুতিতে কোন ধরনের মেকানিজম অনুসৃত হয়? আচ্ছা, M যৌগ যেটা আছে সেটা আমাদের কী হবে, এখানে M যৌগ প্রস্তুতিতে কোন ধরনের মেকানিজম আমাকে এখানে হচ্ছে যে অনুসৃত হয় সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। চলো করে দিয়ে আসো এখানে জিনিসটা, সলিউশন করে আসো। সলিউশন গ, তাহলে খেয়াল করো এখানে সেটা হইতেছে আমার কাছে কি নিছি, CH3, তারপরে CH2, তারপরে CH, তারপরে এখানে থাকবে Br, এখানে থাকবে CH3, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এর সাথে আমি কাকে বিক্রিয়া করাচ্ছি, KOH অ্যাকুয়াসটাকে। তাহলে এখানে কি তৈরি হবে, CH3, CH2, তারপর CH, তারপর হচ্ছে OH, তারপর হচ্ছে CH3, আর এখানে উৎপন্ন হবে তোমার KBr। এখন দেখো আমাকে জানতে চাইছি কি, যে আমাদের যে M যৌগটা, অর্থাৎ M যৌগটা কোনটা বলো তো? M যৌগটা কিন্তু হচ্ছে আমার কাছে এই যৌগটা, কেমন? তো এই যৌগটা তোমার যে কোন পদ্ধতিতে অনুসৃত হয়, তো এখানে তো প্রতিস্থাপন করছে, হয় S1 হবে নাহলে S2 হবে, হয় এখানে কী হবে, হয় এখানে S1 হবে নাহলে তোমার এখানে S2 হবে, রাইট? আচ্ছা, এখন এখানে কিছু জিনিস এখানে লক্ষ্য করা দরকার আছে, সেটা কি, এই যে 2 ডিগ্রি বেলায় কিন্তু কাহিনী আছে একটা, আমরা তোমাকে বলছিলাম 2 ডিগ্রি বেলায় সেটা হইতে পারে S1 হইতে পারে, আবার S1 বলতেছি SN1 আর SN2 হইতে পারে, কেমন? এখন কোয়েশ্চন হচ্ছে এই ক্ষেত্রে কোনটা হবে। খেয়াল করো, আমি কিন্তু তোমাকে বলছিলাম এটা ডিপেন্ড করে বিকারকের উপরে। তো এখানে যে বিকারকটা দিছে, এই বিকারকটা কিন্তু K+ আর OH- টাইপের। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু তোমার পোলার। তো এটা যদি পোলার হয়ে থাকে তাহলে এখানে SN1টা অ্যাকসেপ্টেবল হবে, কেমন? তার মানে এখানে এইখানে 2 ডিগ্রি আর এক্সটা,
আমার কোন বিক্রিয়া প্রদর্শন করবে এখানে SN1 বিক্রিয়া প্রদর্শন করবে। কেমন, আশা করি সবাই এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আরেকবার বুঝাই বলি, আমাকে কোয়েশ্চেন করছে এখানে যে M যৌগটা তৈরি হয়েছে, তোমার M যৌগটা কোন ধরনের মেকানিজম অনুসৃত হয়। দেখো 3 ডিগ্রি RX হলে কনফার্ম SN1 হবে, আবার যদি 1 ডিগ্রি RX হয় তাহলে কনফার্ম SN2 হবে। বাট প্রবলেম হচ্ছে 2 ডিগ্রি বেলায় SN1 হইতে পারে SN2 হইতে পারে, সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে এটা যার সাথে রিয়াকশন করতেছে সে পোলার কিনা। যদি সে পোলার হয় তাহলে SN1 হবে, যদি সে অপোলার হইতো তাহলে কিন্তু SN2 হইতো, রাইট? এটা আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা লিখবো যে তোমার এখানে KOH পোলার হওয়ার কারণে, পোলার দ্রাবক হওয়ার কারণে, বা এত কিছু লেখার দরকার নেই, জাস্ট তুমি এটাও লিখতে পারো যে এখানে তোমার কী হয় বলো তো, এখানে তোমার হচ্ছে যে ভাই আমাদের এই M যৌগ প্রস্তুতিতে SN1 ধরনের মেকানিজম অনুসৃত হয়। তাহলে আমরা এখানে বলতে পারি M যৌগ প্রস্তুতিতে SN1 ধরনের মেকানিজম অনুসৃত হয়। দেন তোমাকে 2 ধাপে আসলে বর্ণনা করতে হবে। যেমন এখানে দেখো আমার কাছে তাহলে এখানে ধাপ 1 কত হবে বা ধাপ 1 কী হবে, দেখো এই যে ধাপ 1 হবে আমার কাছে এখানে কেমন ছিল CH3 তারপর ছিল এখানে CH, তারপর ছিল এখানে CH, আমরা বিআরটাকে এখানে দেখাইতে পারি আর CH3টাকে আমরা এখানে দেখাইতে পারি। তো ফার্স্ট স্টেপে কি হয়, ফার্স্ট স্টেপে হচ্ছে আমার কাছে এটা বন্ধন ভাঙে, এবং এটা কিন্তু স্লো স্টেপ। এখানে কি হবে, ওই যে CH3 তারপরে CH2 তারপর এখানে CH, এর এখানে একটা প্লাস তৈরি হবে, আর তোমার এখানে বন্ধনটা ভেঙে গেছে, তারপর এখানে একটা CH3 থাকবে, রাইট? এই ঘটনাটা ঘটে এখানে। আচ্ছা, এরপরে কি হবে বলো তো, ধাপ 2, আমি লেখাগুলো লিখতেছি না, লেখাগুলো তুমি লিখবা, আমি তো আগে লেখাগুলো লিখে দিছি। ধাপ 2 কি হবে, এই যে যেটা তোমার কাছে তৈরি হয়েছে এখানে, ধাপ 2 গিয়ে সেটা যেটা করবে ওই OH মাইনাসের সাথে যুক্ত হয়ে যাবে। আর এই OH মাইনাসটা এটাকে অ্যাটাক করবে এবং এই রিয়াকশনটা এখানে ফাস্ট ঘটবে, ফাস্ট ঘটে কি তৈরি করবে এখানে CH3, তারপরে CH2, তারপর এখানে CH, ওই OH-টা সেখানে যুক্ত হবে, CH3টাকে তুমি এখানে পাশে দেখাই দাও, শেষ। তাহলে ধাপটা ফাস্ট ঘটছে। তাই এগুলো বাংলা লেখা সহ এখানে লিখে দিবা, বাংলা সহ লেখা সহ লিখে দিলে তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা। কেমন? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এখানে দেখো এরপর আমাকে জিজ্ঞেস করছে কি যে আমাদের গ নাম্বার শেষ, এবার বলছে A ও B যোগের মধ্যে কোনটিতে মার্কনিকম নীতি মেনে চলে। তাহলে A ও B যোগটা কীরকম দেখার চেষ্টা করি। এটা 80%, তার মানে এটা কি, এটা হচ্ছে মেজর, তাহলে এটা সাইজ অফ নীতি মেনে চলে। আর এটা কি, এটা মাইনর, সাইজ অফ নীতি মেনে চলে না। কেমন? তাহলে এখানে আমরা যেটা করবো, যদি আমরা ঘ নাম্বার দেখার চেষ্টা করি, আসো তাহলে আমরা ঘ নাম্বারটা দেখি, আসো ঘ। তাহলে আমাদের কিন্তু গ শেষ। কেমন? তাহলে ঘ দেখি। তো ঘ দেখি হবে, এখানে আমাদের কাছে দেখো, এখানে আমাদের কাছে হচ্ছে এখানে এই যে CH3 CH2 CH, তারপরে তোমার এখানে আছে BR, তারপরে তোমার কাছে আছে CH3। এটাই কিন্তু আমার 2 ডিগ্রি RX, ঠিক আছে? এখন এখান থেকে বলতেছে আমার 2 ধরনের প্রোডাক্ট হতে পারে। দেখো এখানে আমি কি দিছি, এখানে অ্যাড করছি আমি KOH অ্যালকোহলীয়, এখানে অ্যাড করছি আমি KOH অ্যালকোহলীয়। তাহলে এখানে যারা সাইজ অফ নীতি মেনে চলবে তাদের ক্ষেত্রে এক ধরনের গণনা করবে এখানে, আর যে সাইজ অফ নীতি মেনে চলবে না তার ক্ষেত্রে আরেক ধরনের গণনা করবে। সাইজ অফ নীতি কী বলে, পুয়ার বিকাম পুয়ার, অর্থাৎ এই বিআরটা একটা এইচকে নিয়ে সরবে, কোন এইচটাকে নিয়ে সরবে, যেই আমাদের এখানে দেখো যে আলফা কার্বনে হাইড্রোজেন কম তার থেকে নিয়ে সরবে। কেমন? তাহলে এখানে আমাদের কাছে তোমার এখানে যে বিটা কার্বনে, যে এটা তো এটা আলফা কার্বন, এখানে এটা তো বিটা কার্বনগুলোর মধ্যে যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন নিয়ে সরবে। তাহলে এখান থেকে HBr হবে একটা। তাহলে প্রথম ক্ষেত্রে যে সাইজ অফ নীতি মানছে এখান থেকে তাহলে হাইড্রোজেনটাকে নিবে। তাহলে এটা কি হয়ে গেছে, এখানে CH3, এটা হয়ে গেছে CH, এটা তো ডাবল বন্ড CH, এটা হয়ে গেছে CH3, যেটা হচ্ছে 80% তৈরি হবে। এটা কত পার্সেন্ট তৈরি হবে, 80%। আর এটাকে কোন যৌগ বলো, এটা কিন্তু আমার A যৌগ, এটা কিন্তু আমার এখানে A যৌগটা। তাহলে A যৌগটা আমার কাছে 80% তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমাদের এখানে তোমার হচ্ছে যে যদি যাওয়ার চেষ্টা করি পরেরটা খেয়াল করে দেখো, পরেরটা মার্কনিকম নীতি মানবে না, সাইজ অফ নীতি মানবে না। তার মানে যেখান থেকে হাইড্রোজেন বেশি সেখান থেকে নিবে। তাহলে এখানে কী হবে বলো, এখানে HBr তো তৈরি হবে, ঠিক আছে, বাট এখানে তৈরি হবে CH3 CH2 CH ডাবল বন্ড, এটা হবে CH2। তাহলে এটা থাকবে 20%, কারণ এটা সাইজ অফ নীতি মানে নাই। তাহলে এটাকে আমরা বলছি B। এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে বলছে যে এই দুইটা A আর B এর মধ্যে কোনটা মার্কনিকভ নীতি মেনে চলে। মার্কনিকভ নীতি মেনে চলার জন্য অপ্রতিসম অ্যালকিন নিতে হয়।
তো এখানে এই দুটার মধ্যে এইখানে ডাবল বন্ডের মধ্যে যে কার্বন দুটো তাহলে সেখানে সমান সমান হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু প্রতিসম অ্যালকিন। এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। তাহলে প্রতিসম অ্যালকিন কিন্তু মার্কোনিকম নীতি মেনে চলে না, মেনে চলে হচ্ছে অপ্রতিসম অ্যালকিনগুলো। যেমন এখানে দেখো, এখানে ডাবল বন্ডে থাকা কার্বনগুলোর মধ্যে একটা হাইড্রোজেন, একটাতে দুইটা হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে আমার কাছে কি, এটা হইতেছে আমার কাছে এখানে অপ্রতিসম অ্যালকিন। তাহলে আমার এখানে কোনটা এখানে মার্কোনিকম নীতি মেনে চলবে? বি নাম্বারটা। তাহলে আমরা এখানে ডিটেলসে ব্যাখ্যা করে দিব। আমি তো জাস্ট এখানে তোমাকে যার সঙ্গে ব্যাখ্যা করে দিচ্ছি, তুমি ওটা ডিটেলসে লিখে ফেলবা। তাহলে বি যেটা আছে সেটা কি করবে? আমাদের মার্কোনিকভ নীতি মেনে চলবে। কেমন? সো হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে কিন্তু আমাদের এই সিকিউরটা শেষ। তাহলে বাকিটুকু তুমি কিন্তু এখানে এই যে বাড়ি কাজ করে ফেলবা। মানে লেখাগুলো আমি কিন্তু লিখে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরা, আমি জাস্ট তোমাকে কি পয়েন্টগুলো ধরাই দিচ্ছি যে সিকিউ তুমি কিভাবে বুঝবা যে তুমি পারতেছো নাকি পারতেছো না, এগুলো এই কি পয়েন্ট তোমাকে আমি ধরাই দিচ্ছি। কেমন? তাহলে আমরা চলো এই নেক্সট কোয়েশনে যাই। চলো আমরা এই কোয়েশনটা আনসার করি। এই কোয়েশনে দেখো, এখানে আমাকে একটা এক্স দেওয়া আছে, এখানে জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে গারো HCl। আমরা সবাই জানি এটা যে ক্লিমেনসন বিজারণ। তো এখান থেকে তুমি ইথেন পাচ্ছ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের জানি ক্লিমেনসন বিজারণে আমরা অ্যালকেন কখন পাই? যখন এখানে হয় অ্যালডিহাইড থাকে না, এখানে কিটোন থাকে। এখানে এটা অ্যালডিহাইড এবং এটা কিটোন, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখে কিভাবে বোঝা যাচ্ছে? দুই কার্বনের কখনো কিটোন নিতে পারে না, অ্যালডিহাইড হবে, তাহলে অ্যালডিহাইড হবে। আর এখানে বোঝা যাচ্ছে CH2 আসছে একটা, তাহলে এখানে একটা C ডাবল বন্ড ছিল অবশ্যই, ওটার পরিবর্তে CH2 আসছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কাছে ঘটনা। ওকে, আচ্ছা, এখন আমাকে বলছে এক্স যৌগ থেকে কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। তাহলে এক্স যৌগটাকে আগে চিনাইতে হবে তোমার স্যারদেরকে, তাই না? তাহলে তুমি এখন সলিউশন লিখবা। এখানে সলিউশন লেখার পরে তুমি এখানে বিক্রিয়াটা সম্পাদন করবা। তুমি বিক্রিয়াটা কি লিখবে? এখানে দেখো, আমরা যদি এখানে গ নাম্বারটা সলিউশন করি অ্যাট ফার্স্ট, তাহলে আমরা এখানে লিখবো আমাদের বিক্রিয়াটাকে সম্পাদন আমরা যদি করি, তাহলে এক্সটাকে আমাদের আসলে অ্যাকচুয়ালি CH3, তারপর তোমার এখানে C ডাবল বন্ড ও এখানে H ছিল, ঠিক আছে? এখানে যখন তুমি জিঙ্ক অ্যামালগাম আর যখন তুমি এখানে HCl দাও, ঠিক আছে, যখন তুমি এখানে HCl দাও, তখন এখানে কি হয়? অ্যাকচুয়ালি তোমার এখানে 4টা কিন্তু জার্মান হাইড্রোজেন দিতে হয়, যদি এখানে দেখাই নেই, এখানে বিজারণ করতে হয়। কেমন? 4টা জার্মান হাইড্রোজেন দিয়ে। তাহলে তখন যেটা হয়, এখানে ওই যে C ডাবল বন্ড জায়গাটা CH2 চলে আসে, আলটিমেটলি CH3 হয়ে যায়, আর এখানে একটা পানি তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কাছে তাহলে এই যৌগটা হচ্ছে এক্স হচ্ছে আমার কাছে একটা ইথানেল। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এক্স হলো ইথানেল। এখন কাহিনী হইতেছে আমরা কিভাবে ইথানেল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো। আমরা সবাই জানি মিথানেল থেকে তুমি যদি কোনো কারণে গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করো, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। মানে মিথানেল বাদে অন্য অ্যালডিহাইডকে বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তাহলে আমাদের তো ইথানেল আছে, ইথানেল থেকে আমাকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হবে। তাহলে আমার কাজটা কি এখানে? আমার কাজ হচ্ছে এখন আমাকে এখানে এই যে এক্স, আমার এখন টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে এখন এক্স, আর এক্স হইতেছে আমার কাছে এখানে ইথানেল। এই ইথানেল হতে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি কিভাবে করব? দেখো, একদম সিম্পল। এখানে কেমন? একদম সিম্পল। আমি তোমার দেখাই কিভাবে করবা তুমি। ওকে, দেখো, ফার্স্ট অফ অল তুমি ইথানেলকে নিছো CH3, তারপর C, তারপরে তুমি এখানে ডাবল বন্ড OH-কে নিছো ইথানেল প্লাস এখানে একটা R MgX-কে নাও। MgX-এর বলবে MgCl নিতে পারো, MgX রাখো, কোনো সমস্যা নেই। দেন এখানে যখন তুমি নিবা, অ্যাট ফার্স্ট তোমার এখানে কী হবে? দেখো, এখানে আমাদের যে ঘটনাটা ঘটে, MgX-টা এখানে চলে আসে, ও MgX হয়ে যায়। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে CH3, আমাদের এখানে C, ওইটা ও MgX হয়ে যায়, আর এখানে H থাকে, আর Rটা তোমার নিচে বসে যায়, তাই না? দেন এটাকে যদি আমরা কী করি, এখানে পানির মধ্যে চালনা করি, OH এর মধ্যে চালনা করি, তখন এখানে MgOHX তৈরি হয়, আর প্লাস এই যে CH3, তারপরে C, তারপরে H, তারপরে এখানে আর উপরে দেখো OH বসে। মানে এখান থেকে এই OH-টা MgX-টাকে নিয়ে MgOHX তৈরি করছে, এখানে H বাকি রয়ে গেছে, H-টা এখানে এসে বসছে। তাহলে এখানে এটা কি তৈরি হলো বলো তো? এটা কিন্তু আমার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। তাহলে এই যে CHOH CH3, এটা কিন্তু আমার 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে দেখো এই OH-টা যে কার্বনে যুক্ত সেটা 2টা কার্বনের সাথে কানেক্টেড। তাহলে এটা কিন্তু আমার কাছে কি এখানে, এটা হচ্ছে আমার কাছে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল। এখন এটা তুমি কথায় কীভাবে লিখবা? তো
তুমি লিখবা যে ইথানলকে গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করালে আমরা এই যৌগটা পাই, দেন তাকে যদি আমরা পুনরায় পানির সাথে বিক্রিয়া করাই তাহলে আমরা এখানে হচ্ছে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কেমন? আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে মোটামুটি এই কথাগুলো লিখলেই তোমার এখানে আমাদের এখানে এই যে এটা উৎপন্ন হয়ে যাবে। যদি আমি লেখাটা লিখে দিই তাহলে আসলে তোমার মানে এটা একদম পারা সহজ হবে আর কি। কেমন? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস, মাধ্যম হিসেবে কিন্তু আমরা এখানে ড্রাই ইথারকে রাখি, মাধ্যম হিসেবে আমরা এখানে ড্রাই ইথারকে রেখে থাকি। তাহলে আমরা এখানে বলতে পারি শুষ্ক ইথারে দ্রবীভূত গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা এখানে বলতে পারি তোমার এখানে এরকম যে শুষ্ক ইথারে দ্রবীভূত গ্রিগনার্ড বিকারকের সাথে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি কি হয় ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইডের বিক্রিয়ায় প্রথমে যুত যৌগ, মানে যুত যৌগ বলতে কোনটা বুঝাচ্ছি, এই যে দেখো এটাকে আমরা একটা যুত যৌগ বলতে পারি না, কারণ দুইটা মিলে একটা যৌগ তৈরি হয়েছে, এটাকে তোমরা বলতে পারি যুত যৌগ তোমার হচ্ছে উৎপন্ন হয়। আর পরবর্তীতে আমি যদি এর সাথে পানির সাথে বিক্রিয়া করি মানে আদ্র বিশ্লেষণ করি, পরে ওই যুত যৌগকে অম্লীয় মাধ্যমে লেখাটা ইম্পর্টেন্ট না, আদ্র বিশ্লেষণ কথাটা ইম্পর্টেন্ট। অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করা হলে কি হয় 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তাহলে কি তৈরি হয়েছে এখানে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। কেমন? সো হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি, আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেছে। এবার আমাকে বলতেছে এখানে কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়ায় ওয়াই যৌগ অপেক্ষা X যৌগ অধিক সক্রিয়, সেটা কারণটা আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। কেমন? এটা তো একদম সোজা জিনিস, ব্যাখ্যা একদম সোজা জিনিস। এখানে দেখো আমি তোমাদের দেখাই, কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়া বলছো না, হ্যাঁ খেয়াল করো। অ্যাট ফার্স্ট আমাকে তাহলে এক্স আর ওয়াইটা চিনাইতে হবে। তো এখানে আমি জাস্ট তোমাকে বলে দিই এক্স কী হবে, এক্স হচ্ছে এখানে আমাদের ইথানল, আর ওয়াই কী হবে, ওয়াই হচ্ছে আমার এখানে প্রোপানন। কেমন? যদি তুমি দেখতে চাও রিয়াকশনটা এখানে, যে ফার্স্ট অফ অল এখানে আমরা দেখলাম CH3 C ডাবল বন্ড, এখানে H, এখানে 4H থাকে, এখানে কি থাকে, এখানে থাকে 4H থাকে। তারপরে তুমি এখানে কি দাও, তারপর তুমি এখানে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর HCl-কে দাও এখানে। দেন এখানে কি তৈরি হয়, C ডাবল বন্ডের জায়গায় একটা CH2 আসে, তার আলটিমেটলি এটা CH3 হয়ে যাবে, কারণ এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল। দেন তাহলে মানে এটা হচ্ছে আমার কাছে X, আর ওয়াইয়ের বেলায় কী হবে এখানে CH3, তারপরে C ডাবল বন্ড, তারপরে CH3, তারপর সেম ঘটনা যদি তুমি আবার যদি করো এখানে, সেম ঘটনা যদি আবার এখানে করো, তাহলে কি উৎপন্ন হবে দেখো এখানে উৎপন্ন হবে তোমার তখন CH3, তারপরে CH2, তারপরে CH3, C ডাবল বন্ডের জায়গায় CH2 চলে আসছে। কেমন? তাহলে এটা কিন্তু আমার কাছে এখানে হচ্ছে ফার্স্ট আগে তোমার প্রশ্ন আগেও এক্স আর ওয়াইকে চিনাইতে হবে। তাহলে তারপর তুমি লিখবে এখানে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমার কাছে এখানে ইথানল, আর ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে তোমার এখানে প্রোপানন। এবার আমরা যদি একটু ভালো করে তাকাই, দেখো ইথানলে কি হয় CH3, তারপর এখানে C ডাবল বন্ড, দেখো ডাবল বন্ড, আর এখানে থাকে H, আর এখানে কি হয় CH3 C ডাবল বন্ড, এখানে থাকে CH3। এখন অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, ফলে এটা ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ হয়ে থাকে। এখন এই অফটাকে পূরণ করার জন্য শুধুমাত্র এই পাশ থেকে একজন থেকে সাপ্লাই আসে এই ইথানলের বেলায়। বাট এইখানে যখন ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ তৈরি হয়, ডেল্টা পজিটিভ মানে কার্বনের অভাব পূরণ করার জন্য এই পাশ থেকেও সাপ্লাই আসে, কারণ অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা এই পাশ থেকেও সাপ্লাই আসে। এর ফলে কি হয়, এর ফলে তোমার আলটিমেটলি যে কেন্দ্রের মধ্যে যে আছে তার কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে বলো, এখানে তার যে অভাবটা সেটা কিন্তু তোমার এখানে পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার এই অভাবটা পূরণ হয়ে যাওয়ার কারণে তার কিন্তু এখানে আর অভাব থাকতেছে না, মানে এখান থেকে পোলারিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই পোলারিটি কমার কারণে
যদি এখানে নিউক্লিয় যেমন, তাহলে পোলারিটি এখানে একদম এক পর্যায়ে কিন্তু কমে যাচ্ছে এখানে, মানে পোলারিটি না পরে একদম নাই বললেই চলে আর কি, কারণ যতটুকু অভাব ততটুকু পূরণ হয়ে গেছে। পজিটিভ চলে যাওয়া মানে নেগেটিভও চলে যাবে, কিন্তু এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, কারণ এক জায়গা থেকে অভাব পূরণ হচ্ছে, বাট এই জায়গা থেকে কিন্তু অভাব পূরণ হচ্ছে না। তাহলে যে কোনো একটা নিউক্লিওফাইল এসে এই জায়গাতে কিন্তু এসে বসতে পারবে, এটাকে অ্যাটাক করতে পারবে। কেমন? নিউক্লিওফাইল এসে কী করতে পারবে? এটাকে অ্যাটাক করতে পারবে। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এই জিনিসগুলোকে তুমি এখানে লিখবা। জিনিসটা এখানে এরকম যে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তা কার্বনের মূলকের কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর নির্ভর করে। তাহলে আমি চলো এখানে লিখে দিয়ে আসো। তাহলে আমরা যদি লিখতে চাই বাংলা ভাষায়, তাহলে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ায় আমাদের হচ্ছে কি বলতো, অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মক চার্জের উপর নির্ভর করে। কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর, কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা বলতে পারি ওই কার্বনিল মূলকের কার্বনে কোনো কারণে ধনাত্মক চার্জের মাত্রা কমে গেলে ওই কার্বনিল মূলকের কার্বনে কোনো কারণে ধনাত্মক চার্জের পরিমাণ কমে গেলে ওই যোগের সক্রিয়তাও কিন্তু কমে যাবে। ওই যোগের সক্রিয়তাও কমে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের ধনাত্মক চার্জটা কখন কমে? আমাদের যখন এখানে বেশি পরিমাণে অ্যালকাইল মূলক থাকবে। আমরা সবাই জানি অ্যালকাইল মূলক এর ধর্ম হচ্ছে ইলেকট্রন ঘনত্ব যোগান দেওয়া। কেমন? আমরা এখানে লিখতে পারবো যে অ্যালকাইল মূলকের ধর্ম হলো ধনাত্মক মানে প্লাস আই আর কি। কেমন? কারণ তারা চেইন ইলেকট্রন ডেনসিটি বাড়ায় দেয়। ধনাত্মক আবেশধর্মিতা বা ইলেকট্রন ঘনত্ব যোগান দেয়া। তাই কার্বনিল মূলকের কার্বনে বা আমরা বলতে পারি কার্বনিল মূলকের কার্বনে যত বেশি CH3 মূলক যুক্ত থাকে ওই কার্বনে ধনাত্মক চার্জের মাত্রা তত হ্রাস পায়। কেন? কারণ সাপ্লাই বেশি আসতেছে, যোগান বেশি দিয়ে ফেলতেছে। তাহলে এখানে অভাব এখানে যে অভাব ছিল সেই অভাবটা কমতে থাকছে। কেমন? এখানে যে অভাব ছিল, এখানে যেটা অভাব তৈরি হয়েছিল প্লাস ডেল্টা প্লাস তৈরি হয়েছিল, সেটার পরিমাণ কমতে থাকছে। তাহলে আমরা বলতে পারি এখানে তাই কার্বনিল মূলকের কার্বনে যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, ওই কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণও তত কমতে থাকবে। ধনাত্মক চার্জের পরিমাণও তত কমতে থাকবে। ঠিক আছে? হোপফুলি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাই এখানে আমরা বলতে পারি যেহেতু এখানে আমাদের এখানে কি বলতে, এটা X যোগও ছিল আর এটা আমাদের Y যোগও ছিল,
তাহলে আমরা এখানে বলতে পারি এই জন্য আমাদের যেহেতু এখানে এক্স যোগে একটা CH3 আর ওয়াই যোগে দুইটা CH3 আছে, তাই ওয়াই যোগে কার্বনের মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ সবচেয়ে কম। এই কারণে এটার তোমার কি বলতো এখানে আমাদের এখানে এই কেন্দ্রাকর্ষী যুক্ত বিক্রিয়াটা তোমার এখানে কী হবে বলতো, সক্রিয় হবে না, এক্সের বেশি সক্রিয় হবে। কেমন? তাহলে আমরা এখানে বলতে পারি যে তাই ওয়াই যোগের কার্বনিল মূলকের ওয়াই যোগের কার্বনিল মূলকের কার্বনে অধিক অ্যালকাইল মূলক যুক্ত থাকায় ইহা কম সক্রিয় কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ার প্রতি। আমরা বলতে পারি এখানের পরে যে সুতরাং কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া ওয়াই যোগ অপেক্ষা এক্স যোগ অধিক সক্রিয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় ওয়াই যোগ অপেক্ষা এক্স যোগ অধিক সক্রিয়। ঠিক আছে, হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে এরপরে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, তাহলে আমাদের কিন্তু তোমার এখানে এটাও শেষ। তাহলে চলো নেক্সটে চলে যাই, নেক্সট সৃজনশীলে চলে যাই আমরা। তাহলে চলো একটা কাজ করি, এটাকে আমরা আগের পৃষ্ঠা নিয়ে আসি। তাহলে এটাকে আমরা কাট করলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসি। আসো, ওকে, ডান। এটাকে নিচে নামাইতে হবে। দেখো, তাহলে এখানে আমরা এটাকে জাস্ট উপরে তুলে দিলাম। হ্যাঁ, ওকে। এখানে আমাকে বলতেছি কি একটা এ যোগ দেওয়া আছে, তুমি এটাকে জারণ করতেছো, বি যোগ পাচ্ছ। তাহলে এখানে তুমি অ্যালডিহাইড পাবা। অ্যালডিহাইডকে তুমি এখানে আবার এই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এখানে তুমি কেনিজারো বিক্রিয়া বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া করতেছো। কেমন? আচ্ছা, এবার বলছে উদ্দীপক, এখানে বলছে এ যৌগটা 2 কার্বন বিশিষ্ট। তাহলে এ যৌগ যেটা, এটা হচ্ছে যে 2 কার্বন বিশিষ্ট, কথা বুঝিও। তাহলে বি যৌগটা আবার 2,4-DNPH এর সহিত হলুদ পদক্ষেপ দেয়। তাহলে বি যৌগটার মধ্যে সি ডাবল বন্ডও আছে এবং ফেরিং দ্রবণকে বিজারিত করে। তার মানে বিটা হচ্ছে আমার কাছে কি, অ্যালডিহাইড। তাহলে বুঝতেই হবে আমার কাছে এটা হচ্ছে আমার ইথানল, এটা হচ্ছে ইথানল, বিটা হচ্ছে ইথানেল। তো বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুতির কৌশল বর্ণনা করো। তাহলে সি যৌগ জিনিসটা কি দেখো, এখানে বি যৌগ মানে তোমার এখানে কি বলো, বি যৌগ মানে আমরা কিন্তু এখানে এই মাত্র আমরা বললাম বি যৌগ মানে হচ্ছে আমার কাছে এখানে ইথানেল। তাহলে বি যৌগ থেকে আমাদের ইথানেল থেকে আমাদের এখানে তোমার হচ্ছে যখন আমরা আমরা এখানে সি যৌগ মানে হচ্ছে অ্যালডোল তৈরি করবো, সেই অ্যালডোল তৈরি আমাকে কী করতে বলছে, প্রস্তুতির কৌশল বর্ণনা করো। কেমন? তো চলো দেখার চেষ্টা করি। আসো কৌশলটা এখানে আমরা দেখার চেষ্টা করি। এখানে চলো আমরা প্রথমে আগে আমার সঙ্গে পরিচয় করাইতে হবে। কেমন? চলো আমরা সলিউশন লিখি। আসে এখানে, তাহলে এ যৌগ যেটা 2 কার্বনের, তাহলে এ যৌগ হবে CH3 CH2, তারপর হবে OH। বি যৌগ হবে হচ্ছে আমার কাছে এখানে CH3, তারপর হবে CHO। আচ্ছা, তাহলে বি যৌগ হতে সি যৌগ তৈরি করবো। তাহলে এখানে আমরা যদি দেখতে চাই, এখানে আসো, আমাদের এখানে বি যৌগ থেকে আমরা এখন সি যৌগটা তৈরি করব। তাহলে বি যৌগ হচ্ছে আমার CH3 C ডাবল বন্ড ও H, এর সাথে আমি আরেকটা H CH2 CHO। এটা হচ্ছে আমরা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করব, দেন এখান থেকে আমরা কী পাবো, এইচটা অক্সিজেন এখানে চলে আসবে। তাহলে CH3 CH OH এখানে চলে আসছে, আর এখানে CH2 আর এখানে CHO আছে। তো এটা তো তুমি কমপ্লিট বিক্রিয়াটা এখানে তোমার কাছে দেখা দিছো। কেমন? আচ্ছা, বাট তোমার এখানে আসলে বলছে কি, তোমার এখানে মেকানিজম সহ দেখাইতে বলছে আর কি। এই যে দেখো কোয়েশ্চন এখানে কি বলছে তুমি কৌশল বর্ণনা করো, মানে ধাপগুলো বর্ণনা করতে বলছে। এটা কিন্তু আউট অফ সিলেবাসের একটা কোয়েশ্চন, কারণ আমাদের বইতে কিন্তু তোমার হচ্ছে যে এই যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার কোনো ধাপ আসলে দেওয়া নেই। তারপরে যদি দেখতে চাই আমরা এখানে এইটা আসলে 3 ধাপে ঘটে। কেমন? তাহলে চলো আমি তোমাকে লিখে দিয়ে আসো, যেহেতু আসলে কোয়েশ্চন আসছে তাই লিখে দিই এখানে, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার
বিক্রিয়ার মেকানিজম। ঠিক আছে, চলো দেখার চেষ্টা করি। আসলে এগুলো ঘনীভবন বিক্রিয়ার মেকানিজম। অ্যাট ফার্স্ট এটা 3 ধাপে ঘটবে। ধাপ এক। 1 নম্বর ধাপে কি ঘটে? 1 নম্বর ধাপে ঘটে তোমার লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যালডিহাইড বা কিটোন থেকে একটি আলফা হাইড্রোজেন পরমাণু ক্ষারের OH আয়ন দ্বারা অপসারিত হয় ও কার্বন আয়ন গঠিত হয়। কেমন? তাহলে আমরা ধাপ 1 আমরা কি মনে রাখবো? ধাপ 1 আমরা মনে রাখতে পারি এখানে এরকম যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যালডিহাইড বা কিটোন আমার কি করে এখানে কিটোন থেকে একটি আলফা হাইড্রোজেন অপসারিত হয়ে আলফা হাইড্রোজেন ক্ষারের OH আয়নের সাথে যুক্ত হয়ে OH আয়ন দ্বারা অপসারিত হয় এবং কার্বানায়ন গঠন করে। তার মানে এখানে যে ঘটনাটা ঘটে এখানে আমি তোমাদের বলি, এখানে ঠিক করে লিখে এসে করে। দেখো ক্ষারের একটা OH আয়ন আছে, সেটা যেটা করে একটা H, একটা CH2, একটা CHO আছে। প্রথমে আগে এই বন্ধনটাকে ব্রেক করে, কারণ এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। এই বন্ধনটাকে ব্রেক করার পরে এটাকে নিয়ে সে কি তৈরি করে? এখানে পানি তৈরি করে। সেখানে তো তোমার এটা পানি তৈরি করতেছে, মানে কোনটা মানে মিলিত হয়ে এইটা যদি সবুজ কালার দিয়ে দেখাই দিই, এই যে এইটা এবং এইটা, এই দুটো মিলিত হয়ে এখানে পানি তৈরি করতেছে। আর পরে CH2 CHO যেহেতু একটা হাত চলে গেছে, তার এখানে কি তৈরি হচ্ছে একটা বলতে এখানে এটা নেগেটিভ আসবে। কেন? কারণ এখানে তো ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনগুলোকে সে নিজে গ্রহণ করে ফেলছে, তাহলে এখানে নেগেটিভ চার্জ দেখাবে একটা। কেমন? আচ্ছা, এবার এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আসো, এটা কি ফাস্ট ঘটবে না স্লো ঘটবে? এটা অবশ্যই স্লো ঘটবে। কেন? কারণ এখানে আগে বন্ধন ভাঙতে হয়েছে, পরে যুক্ত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানেও লক্ষ্য করে দেখো, এই যে প্রথমে অ্যালডিহাইডটা থেকে না গেল, পরে অ্যালডিহাইডটা যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, দেখি পরে অ্যালডিহাইডটা কীরকম। এই যে CH3, তারপরে C ডাবল বন্ড O, তারপরে এখানে H। এখন লক্ষ্য করে দেখো তো এখানে কিন্তু ডেল্টা প্লাস আর এখানে কিন্তু ডেল্টা মাইনাস থাকে, তাই না? তাহলে এটার সাথে কে যুক্ত হবে? এখানে এই যে কার্বন আয়নটা আসবে, তার মানে CH2 মাইনাস CHO। তখন যে ঘটনা ঘটবে এখানে আমাদের খেয়াল করার চেষ্টা করে দেখো, এখানে কিন্তু অভাব আছে আর এর কাছে আধিক্য আছে। তখন বলবে ঠিক আছে, বলবে ঠিক আছে আমার কাছে আধিক্য আছে, তাহলে আমার সাথে তুমি যুক্ত হও আর আমার আধিক্যটা নিয়ে তুমি তোমার অভাব পূরণ করে ফেলো। কিন্তু তাহলে এটাকে আমরা ধাপ 2তে বর্ণনা করবো। কেমন? তাহলে এখানে আমরা ধাপ 2 এটাকে বর্ণনা করবো। ধাপ 2 ধাপ 2 লেখার চেষ্টা করি। তাহলে আমরা এখানে লিখবো ধাপ 2। তাহলে ধাপ 2তে কী ঘটনা ঘটে দেখো। তাহলে এখানে আমরা বলতে পারি উৎপন্ন কার্বনায়ন তোমার দ্বিতীয় তোমার কার্বনিল যৌগকে আক্রমণ করে কার্বন বন্ধন গঠন করে। তাহলে এখানে যে ঘটনা হয় আমি তোমার বলি একটু করে। তাহলে নেক্সট পৃষ্ঠায় যদি আমরা যাই, তাহলে এখানে যেটা হচ্ছে, প্রথমে ধরো একটা অ্যালডিহাইড আছে CH3C ডাবল বন্ড O, আর এখানে ধরো দেখ H আছে, এটা একটু নিচে নামাই দিয়ে আসো। তাহলে এখানে কিন্তু ডেল্টা পজিটিভ, এখানে কিন্তু ডেল্টা নেগেটিভ তৈরি হওয়া আছে। আর এখানে যেটা হয়েছে এর সাথে তাহলে কি আসছে? ওই যে কার্বন আয়নটা আসছে নেগেটিভ চার্জযুক্ত CHO। তাহলে এটা এসে কী করবে? এখানে এটা এসে যে ঘটনা, অথবা আমি এইভাবে দেখাই, আসো হাইড্রোজেনটাকে এখানে দেখাই। এক সেকেন্ড, হাইড্রোজেনটাকে আমরা এখানে দেখাই, হাইড্রোজেনটাকে এখানে আমরা ডেল্টা প্লাস দেখাই, বা ডেল্টা প্লাসটাকে তুমি ভিন্ন কালার দিয়ে দেখো, সমস্যা নেই। ডেল্টা এখানে প্লাস দেখাই, এই মাইনাসটা এখানে এসে যুক্ত হবে, কার্বন এসে যুক্ত হবে। তার মানে এখানে কার্বন CH3
তাহলে কার্বন যুক্ত হওয়ার জন্য একটা বন্ড লাগবে, তাহলে ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙে যাবে, পরে এটা অক্সিজেন মাইনাস হয়ে যাবে, কারণ এখানে তো দুটা বন্ড ছিল, একটা বন্ড ভেঙে গেছে, তাহলে অক্সিজেন তার ইলেকট্রন পেয়ে গেছে। আর এখানে কিন্তু CH2CHO এসে বসছে, আর এখানে এইচটা আগে থেকে ছিল। ঠিক আছে, আচ্ছা এতটুকু সময় আমরা এখানে বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি। এবার আমাদের কাছে ধাপ 3 আসে। ধাপ 3 হইতেছে ওই যে আমার কাছে একটা প্রথম স্টেপে পানি তৈরি হয়েছিল না, একটা প্রথম স্টেপের কি তৈরি ছিল, পানি তৈরি হয়েছিল। তো এখন দেখা যাবে পানির অণু থেকে একটা প্রোটন ঋণাত্মক অক্সিজেন পরমাণুতে যুক্ত হয়ে অ্যালডোল উৎপন্ন করে। তাহলে ধাপ 3 কি হয়, ধাপ তিন আমি বলতে পারি তোমার এরকম ধাপ 1 উৎপন্ন, ধাপ 1 উৎপন্ন পানির অণু থেকে একটি প্রোটন তোমার ঋণাত্মক অক্সিজেন পরমাণুতে যুক্ত হয়ে অক্সিজেন পরমাণুতে যুক্ত হয়ে অ্যালডল উৎপন্ন করে। যেমন কীরকম, এই যে এই যৌগটা, এটা কি করতেছে, ধাপ একটা পানি উৎপন্ন হয়েছিল না, তো সেই পানির HOH এর সাথে যুক্ত হবে এবং CH3CH, এখানে OH থাকবে, এখানে CH2, এখানে CHO থাকবে। আর এই যে খাটটা OH মাইনাস আকারে ছিল সেটা OH মাইনাস আকারে বিয়োজিত, মানে বাকি থেকে যাবে এখানে, কেমন। সো এখানে কিন্তু আলটিমেটলি এইভাবে করে ধাপ 3 এর মাধ্যমে আমার এখানে কী তৈরি হচ্ছে, এটা অ্যালডল তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের C যৌগ। ঠিক আছে, আর এটা ছিল আমার কি এখানে আমাদের এটা কিন্তু ছিল এই যে B যৌগ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে নিশ্চয়ই আমরা সবগুলো বুঝতে পারছি এখানে। তাহলে আমরা B থেকে C তৈরির কিন্তু আমরা কৌশল এখানে শিখে ফেললাম। B যৌগ ক্যানিজোরো এবং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার মধ্যে কোনটি প্রদর্শন করে, মানে আমার কাছে এখানে যে অ্যালডিহাইডটা আছে সেটা ক্যানিজোরো এবং অ্যালডোলের মধ্যে কোনটা প্রদর্শন করবে, অ্যালডোল প্রদর্শন করবে। কেন প্রদর্শন করবে সেটা তো আমরা একটু আগে লিখে দিছি, সেটা আর করে দিব না, এটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে। যেমন এই যে আমরা কিন্তু আগের অঙ্কগুলোতেই করে দিছি তোমাকে এটা। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে দেখো বলতেছে কি, দুইটা যৌগ A এবং B যাদের আণবিক সংকেত C5H10 আর C5H8। তারপর আমাকে বলছে উদ্দীপকে A যৌগটিকে ওজন অ্যানালাইসিস এবং আদ্র বিশ্লেষণের মাধ্যমে HCHO এবং এত যৌগ পাওয়া যায়, উপযুক্ত বিক্রিয়া সহ এর গঠন এবং নাম লিখো। তাহলে আমাকে বলতেছে কি, আমি যদি সলিউশন করতে চাই, এট ফার্স্ট গ নাম্বার যে আনসার করি, এখানে দুনিয়ার একটা ইজি কোয়েশ্চন দিচ্ছে। এখানে দেখো আমার এখানে বলছে কি, তুমি এ যৌগটাকে নিছো, এ যৌগটাকে তুমি ওজন অ্যানালাইসিস করছো, এ যৌগটাকে তুমি ওজন অ্যানালাইসিস করছো। ওজন অ্যানালাইসিস করার পরে তুমি এখানে পাইছো একটা HCHO, আরেকটা পাইছো কি CH3 CH2, তারপরে CH2, এইটা একটু মিস্টেক আসছে বুঝছো, এটা CHO হবে, এটা CHO হবে, CHO পাওয়া গেছে। উপযুক্ত বিক্রিয়া সহ এর গঠন এবং নাম লিখো। তাহলে এটা কীরকম হবে দেখতে, এর স্ট্রাকচার H ইয়া করো, C দাও, H দাও। ঠিক আছে, এটা কোনটা, এটা তুমি এখানে আঁকছো, তোমার হচ্ছে আমি যদি নিচে নামাই দিয়ে আসো এখানে, হ্যাঁ, মানে আমি এটাকে আঁকতেছি। এটার যে C ডাবল বন্ধু আছে না, এটাকে দেখার দরকার নেই। আর এটার তো C ডাবল বন্ধু আছে, তাহলে এটাকে পরস্পরকে যুক্ত করে দাও। আর এখানে একটা H আছে শুধু, আর এখানে থাকবে কত CH2, তারপর থাকবে CH3। মানে আমাদের উৎপাদ্য যৌগ থেকে আমাদের বিক্রিয়ক যৌগ পাওয়ার উপায়টা কী ছিল, অক্সিজেনগুলোকে আলাদা আলাদা করে লিখো, ওর অক্সিজেনগুলোকে সরাইয়ে দুইটা কার্বনকে অ্যাড করে দাও। এইটার অক্সিজেনটাকে এখানে প্রথমে লিখছিলাম মনে মনে, এটার অক্সিজেনটাকেও মনে মনে এখানে লিখছিলাম, এদিকে সরাই আমি এখানে কাট করে দিছি, ডাবল বন্ড অ্যাড করে দিছি, পরে এর সাথে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন দেখা দিছি, এর সাথে এটা যুক্ত ছিল, এর সাথে এটা যুক্ত করে দিছি। তাহলে এটা হচ্ছে আমার কী যৌগ, এটা হচ্ছে আমার কাছে এ যৌগ। তাহলে এ যৌগটাকে যদি আমি সুন্দর করে লিখতে চাই, আমার কাছে যে এ যৌগটা আছে সেটা কীরকম হবে, CH2 ডাবল বন্ড CH, তারপরে CH2, তারপরে CH2, তারপরে এখানে হবে CH3 হবে। তখন আমাকে বলতেছে কোশ্চনে, তাহলে বিক্রিয়া সহ এর গঠন এবং নাম লিখো। তাহলে আমাকে এর গঠন এবং নাম লিখতে বলছে, কেমন।
তাহলে আগে বিক্রিয়া দেখাইতে হবে কিন্তু আমার কাছে, উপযুক্ত বিক্রিয়া সহ এর গঠন। আচ্ছা আমরা গঠন আগে নাম লিখে ফেলি, গঠন তো দেখালাম, আর এটার নাম কী হবে বলতো, এটা কয় কার্বনের, 1 2 3 4 5 5 কার্বনের, তাহলে হবে এখানে কত হবে, এটা প্যান্টিন 1 হবে, এর নাম কি প্যান্টিন 1 হবে, এটার নাম কী হবে এখানে, এটার নাম হবে তোমার কাছে এখানে প্যান্টিন 1 হবে, কেমন। এবার আমাকে উপযুক্ত বিক্রিয়া সহ দেখাইতে বলছে এখানে, তাহলে উপযুক্ত বিক্রিয়া সহ করে যদি দেখাই তোমাকে আমি আসো, তাহলে যে ঘটনা ঘটবে এখানে CH2, এটাকে তো আমরা নেক্সট পৃষ্ঠায় দেখে আসো, এখানে জায়গা হবে না তো, তাহলে আমরা নেক্সট পৃষ্ঠায় দেখে আসো, এখানে দেখে আসো, তাহলে CH2, তারপর ডাবল বন্ড CH, তারপরে CH2, তারপরে CH2, তারপরে এখানে CH3, এটা যদি আমি ওজোনালাইসিস করি CHCl3 এর উপস্থিতিতে মাধ্যম হিসেবে রাখে, তাহলে এখানে অ্যাট ফার্স্ট কী হবে, এখানে অ্যাট ফার্স্ট তোমার কাছে এখানে কার্বন আর কার্বনের বন্ধন ভাঙবে, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই জায়গায় একটা CH2, একটা CH2, একটা CH3 ছিল, এখানে একটা ঘর বাড়ি তৈরি হয়েছিল, ঠিক আছে। দেন তুমি যখন এটাকে কি করবা, এই যে যৌগটা যেটা পাইছো, এই যে যৌগটা যেটা পাইছো, এটাকে তুমি জিঙ্ক আর পানির মধ্যে চালনা করো, এটাকে যদি কী করো এখানে জিঙ্ক আর পানির মধ্যে চালনা করো, তখন এটা উড়ে চলে যাবে, এখানে উৎপন্ন হবে HCHO, এখানে উৎপন্ন হবে তোমার কী বলো এখানে, এই যে CH2 CH3 CH2 CH2, তারপর তৈরি হবে CHO তৈরি হবে, শেষ। তাহলে এখানে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিচ্ছি, কেমন। আচ্ছা তাহলে আমাদের গ শেষ। গ বলতেছে কি আমাকে, বি যৌগের সম্ভাব্য সমান সময়ের মধ্যে কোনটি অম্লধর্ম প্রদর্শন করে, অ্যান্ড বি যৌগ হচ্ছে C5H8, তো C5H8 এটা কীরকম, CnH2 এর -2 এর মতো করতেছে না, খেয়াল করো এখানে আমাদের কাছে ঘ নাম্বারটা আমরা করি, তাহলে এখানে দিচ্ছে কোনটা C5H8, এটা কিসের মতো পড়তেছে CnH2n -2, যেখানে আসলে n ইকুয়াল টু কত এখানে 5, তাহলে আমার C5H8 এটা কি এটা অ্যালকাইন না, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকাইন। এখন আমার কোশ্চেন বলছে কি এখানে তুমি অ্যালকাইনের সংখ্যা সমানুগুলো লিখো, দেখো বলছে কি অ্যালকাইনের সমান সময়ের মধ্যে কোনটা অম্লধর্ম প্রদর্শন করবে, যেটা প্রান্তীয় অ্যালকাইন থাকবে সেটা অম্লধর্ম প্রদর্শন করবে। দেখো এখন C5H8, তাহলে সমানুগুলো কীরকম হতে পারে দেখো তো, এর প্রথম কথা এখানে তো 5 কার্বন থাকবে, প্রথম কথা এখানে 5 কার্বন থাকবে, 1 2 3 4 5, ধরো একটাতে এমন হয়েছে ট্রিপল বন্ড এখানে আছে, ঠিক আছে, তারপর বাকিটা তাহলে এখানে এটা তোমার CH3, যদি আমি ঠিক করে লিখে দিই দাঁড়াও, মানে এমন হতে পারে ট্রিপল বন্ড লাস্টে থাকবে, তার মানে CH3, তারপরে CH2, তারপরে CH2, তারপরে C 1 2 3 CH, ঠিক আছে। আচ্ছা এটা একটা গেছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের প্যান্টাইন, এটার নাম হচ্ছে আমাদের প্যান্টাইন 1, তারপর সেকেন্ড সমাণু আসে এখানে, সেকেন্ড সমাণু এমন হতে পারে যে আমার কাছে ডাবল বন্ডটা 2 নাম্বার কার্বন থেকে স্টার্ট হবে, তাহলে CH3 CH2, তারপরে C 1 2 3 C CH3, তার নাম হচ্ছে প্যান্টাইন 2, প্যান্টাইন 2, ঠিক আছে। আচ্ছা আবার আর আমাদের শিকড়ও থাকতে পারে এখানে, কীরকম শিকল, এই যে দেখো CH3, তারপরে CH, তারপর C ট্রিপল বন্ড CH, তারপরে তোমার এখানে হচ্ছে একটা থাকবে কি CH3 থাকবে, এরকম হইতে পারে। এখন কাহিনী হইতেছে কি এরপরে সেটা হইতেছে কি, দেখো এখানে লক্ষ্য করে দেখো এখানের মধ্যে কোনটা কোনটা অম্লধর্মী, এখানের মধ্যে কোনটা, আর এটার নাম কী হবে, এটার নাম হবে 3-মিথাইল বিউটাইন 1, 3-মিথাইল বিউটাইন 1, আচ্ছা ভালো কথা। তাহলে এখন এদের মধ্যে কোনটা কোনটা অম্লধর্মী, এদের মধ্যে এই জিনিসটা দেখো প্রান্তীয় অ্যালকাইন আছে, এটা এখানে প্রান্তীয় অ্যালকাইন থাকলে কেন অম্লধর্মী সেটা আমি তোমাকে আগে ব্যাখ্যা করে আসছি, তাই এখানে লিখে দিব না, সেখান থেকে ব্যাখ্যা করে দেখে ফেলিও, কেমন। তাহলে এটা কিন্তু প্রান্তীয় অ্যালকাইন, তাহলে এটা কিন্তু অম্লধর্মী, অন্যদিকে এটাও দেখো এখানে প্রান্তীয় অ্যালকাইন, আর প্রান্তীয় অ্যালকাইন হওয়ার কারণে এটাও কী হবে বলো তো, এখানে এটাও তোমার এখানে অম্লধর্মী হবে, ঠিক আছে। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। কেন এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি না, এটা কিন্তু আমরা অলরেডি আগে পড়ে আসছি। তারপর আমরা নেক্সটে চলে যাই, আসো তাহলে আমাদের এগুলো শেষ, চলো নেক্সটে যাই। নেক্সট এখানে আমাকে বলতেছে
C4H8 যৌগের দুটি সমাণু, একটা এ একটা বি, তার মানে একটা প্রতিসম একটা অপ্রতিসম। বি যৌগটি HBr এর সহিত সি উৎপন্ন করে। বি যৌগ হতে সি যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা করো। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখি, C4H8 তো আমরা যদি এখানে আমরা যদি গ নাম্বারে আমি আনসার করি এখানে, আচ্ছা সলিউশন দেখি, সলিউশন এখানে আমরা গ নাম্বারটা আনসার করতেছি, রাইট। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমার কাছে এখানে গ নাম্বারে আমাকে এখানে কি দিচ্ছে বি, বি বলতেছে আমাকে এখানে অপ্রতিসম। তাহলে C4H8 এর দুটো সমাণু আছে, একটা সমাণু কীরকম দেখে আসো আমি তোমাকে, একটা সমাণু হবে তোমার কাছে এখানে এই যে CH3 CH ডাবল বন্ড CH3, এটা দিচ্ছে আমাদের এ, আর এটা এখানে প্রতিসম, ডাবল বন্ডের দুই কার্বনের সেম সংখ্যক হাইড্রোজেন আছে। আর আরেকটা হচ্ছে তোমার দেখো ওটা কীরকম, ওটা তোমার হচ্ছে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে এটা হচ্ছে তোমার বি, যেটা হচ্ছে তোমার অপ্রতিসম। এবং এটার সাথে তুমি সিকে HBr বিক্রিয়া করাবা, সি উৎপন্ন করবা, তার মানে মার্কনিকম বিধি অনুযায়ী সি তুমি তৈরি করবা। তো সেই সি তৈরি কৌশলটা তোমাকে এখানে আলোচনা করতে বলছে, কেমন। তাহলে তুমি এরপর কী করবা, তাহলে এখানে এই যে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটার সাথে আমি HBrকে বিক্রিয়া করাবো, HBrকে বিক্রিয়া করা এখানে পাবো কি, তাহলে আমাদের তেল দেওয়া, তাহলে এখানে কী হবে বলো, CH3 CH2, এখানে হবে CH, এখানে হবে Br, এখানে হবে তোমার কাছে CH3 উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে আমাদের তেল দেওয়া, তাহলে এটা হচ্ছে আমার এখানে দেখো, এটা হচ্ছে আমার কাছে এখানে বি যৌগ, আর এটা হচ্ছে আমার কাছে এখানে সি যৌগ, ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি কৌশল আলোচনা করতে হয়, তাহলে তুমি কৌশলটা কীভাবে আলোচনা করবা সেটা চলো তোমাকে আমি এটা দেখাই দিই। কৌশল মানে তোমাকে কী লিখতে হবে এখানে বলো তো, তোমাকে হচ্ছে এখানে ধাপগুলো লিখতে হবে, কেমন। সো যেহেতু এটা বারবার পরীক্ষায় আসতেছে, তাই আমি তোমাকে একটু দেখা দিতে যাচ্ছি আসলে যে কীভাবে আসলে তোমার এখানে ধাপগুলো হয় আর কি, কেমন। আচ্ছা, তো আমরা যদি এখানে আলোচনা করি, আসো এখানে যদি আলোচনা করতে চাই, আমরা লিখব হেডলাইন দিব মার্কনিকভ নীতির তোমার হচ্ছে কৌশল। এটাও 3 ধাপে ঘটে, যদিও এগুলো কিন্তু সিলেবাসের বাইরের জিনিসপত্র, বাট পরীক্ষায় যেহেতু আসতেছে তা আমি তোমাকে দেখাই দিয়ে আসো। যেমন এখানে ধাপ 1, ধাপ 1-এ দেখো কী হয় এখানে, অ্যাট ফার্স্ট ধাপ 1 যেটা হবে এখানে তোমার ফার্স্ট অফ অল আগে তোমার এখানে আমাদের ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল সৃষ্টি হয়, কেমন। তাহলে আমার যে ঘটনা ঘটবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সৃষ্টি হয়। তার মানে ঘটনা কীরকম হবে, এখানে ধরো HBr আছে না, অ্যাট ফার্স্ট HBrটা ভাঙবে, HBrটা ভেঙে এখানে H+ আর এখানে Br- কনভার্ট হবে। এদের মধ্যে এটাকে আমরা বলি ইলেকট্রোফাইল, এটাকে আমরা বলি নিউক্লিওফাইল। ধাপ 2 কী হবে এখানে, ধাপ 2 যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। এখানে কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। তো কার্বোক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয়, এখানে দেখো আমার কাছে কী ছিল, CH3, তারপরে CH2, তারপরে CH ডাবল বন্ড CH2 ছিল, ডাবল বন্ড কি ছিল এখানে, CH2 ছিল। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে তোমার হচ্ছে যে এই বন্ড থেকে, মানে তোমার এখানে যে এখানে আমি যদি তোমাকে দেখাই, আসো এটার সাথে একটা H+ এসে জোড়া লাগে, কেমন। এখানে একটা তোমার H+ এসে জোড়া লাগবে, বা H+টা এখানে দেখা আসে, H+ এর জোড়া লাগবে। H+টা কী করে আমি তোমার একটু করে বলি, দেখো H+ যেটা করে, এই যে তেল আমাদের তেল দেওয়ার মতো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে, তাহলে CH3 CH2 তারপরে CH, এই জায়গায় এসে CH3 হবে। তো এই কার্বনটা একটা বন্ড হারাই ফেলছে, তাহলে তার মধ্যে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, এটাকে আমরা বলতেছি কার্বোক্যাটায়ন। এটাকে আমরা বলতেছি কার্বোক্যাটায়ন। আর ধাপ 3 গিয়ে কী হবে, আর এখানে ধাপ 3 গিয়ে কী হবে, ধাপ 3 গিয়ে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের ধাপ 3।
ধাপ 3 কী হবে, যেটা হবে যে আমাদের যে নিউক্লিওফাইল আছে বা কেন্দ্রাকর্ষী বিকারক, তখন যেটা হবে কেন্দ্রাকর্ষী বিকারক কী হবে তোমার এখানে, কেন্দ্রাকর্ষী বিকারক আমাদের কার্বোক্যাটায়নকে আক্রমণ করে তোমার হচ্ছে যে আমরা তাহলে লিখতে পারবো কেন্দ্রাকর্ষী বিকারক আমাদের কার্বোক্যাটায়নকে আক্রমণ করে 2-ব্রোমো বিউটেন উৎপন্ন করে। তার মানে এই যে কেন্দ্রাকর্ষী বিকারক CH এখানে প্লাস, এখানে CH3, এটাকে আক্রমণ করবে কে, ওই যে Br মাইনাস। তাহলে আক্রমণ করে কি তৈরি করবে এখানে CH3 CH2 উপরে CH, এখানে আক্রমণ করে এখানে Br উৎপন্ন হবে আর এখানে CH3 থাকবে। আর এই যৌগের নাম কি, 2-ব্রোমো বিউটেন। ঠিক আছে, এখানে কি উৎপন্ন হয়েছে, 2-ব্রোমো বিউটেন তৈরি হয়েছে। ওকে, আশা করি সবাই এই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে এটা হইতেছে আমার এখানে মেন কাহিনী, তাহলে এটা হচ্ছে আমার মার্কোনিকন বৃদ্ধির মেন কৌশল। তাহলে এটা আমরা এখানে কৌশলটা দেখাই ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ নাম্বারটা এখানে শেষ। এবার বলছে এ ও জি সি যৌগটি ভিন্ন ধরনের সমানতা প্রদর্শন করে। দেখো এ যেটা আছে সেটা কিন্তু আমাদের কি প্রদর্শন করবে, আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আর সি যেটা আছে সি এখানে কোনটা, সি হচ্ছে HBr এর সাথে যেটা উৎপন্ন হয়েছে এটা সি, এটা কোন ধরনের সমানতা প্রদর্শন করবে, এটা তো জ্যামিতিক সমানতা না, বাট এটা কিন্তু আমাদের এখানে স্টেরিও সমানতা প্রদর্শন করতে পারবে। কেমন, কারণ এখানে কি আছে বলো তো, এখানে কিন্তু তোমার কাছে কাইরাল কার্বন আছে আসলে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি, যদি আমরা যাই এখানে আসো, আমরা এখানে যদি নেক্সটে যাই, আমাদের ঘ নাম্বার যদি লিখতে চাই, এখানে আমাকে বলছে কি, আমার কোয়েশ্চেন বলছে এখানে এ ও সি। তাহলে এ হচ্ছে তোমার কাছে কোনটা, আমার কাছে এ যেটা আছে এ CH3, তারপরে CH ডাবল বন্ড CH, তারপর হচ্ছে CH3, এটা হচ্ছে এ। আর সি এখানে তুমি কোনটা বের করছো, এখানে CH3 CH2 CH CH3 CH2 CH, তারপর হচ্ছে Br, তারপর হচ্ছে CH3। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চেন করছে কি, যে এই দুটো কী করে বলো তো, এই দুটো তোমার এখানে আমাদের ভিন্ন ভিন্ন সমানতা প্রদর্শন করে, এই জিনিসটা হচ্ছে আমার এখানে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা বুঝতেই পারতেছি আমাদের কাছে তোমার এখানে কী বলো তো, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এ যেটা, এ আমাদের কী করবে, এ হচ্ছে আমাদের এখানে স্টেরিও সমানতা দেখাবে। তাহলে এ কী দেখাবে, সরি জ্যামিতিক সমানতা দেখাবে, এ দেখাবে জ্যামিতিক সমানতা, এ দেখাবে কি, এ দেখাবে তোমার এখানে জ্যামিতিক সমানতা, আর এটা সি দেখাবে কি, আলোক সমানতা। কেমনে, জাস্ট আমি স্ট্রাকচারটা এঁকে দিই, ব্যাখ্যা তুমি বাসায় করবা নিজে নিজে। কেমন, যেমন দেখো এখানে কার্বন আর কার্বনের ডাবল বন্ড, এখানে H আছে, এখানে আছে CH3, আর এখানেও H আছে, এখানে আছে CH3, আর এখানে এই কার্বনের সাথে এদিকে একটা CH3 আছে, এদিকে একটা C2H5 আছে, এদিকে একটা H আছে, এদিকে একটা Br আছে। তো এটা হচ্ছে অবশ্যই কাইরাল কার্বন, তাই কি দিবে, এটা আলোক সমানতা দেখাবে। কেমন, তাহলে কিন্তু আমাদের এখানে এই কোয়েশনটার এখানে আনসার শেষ। তাহলে চলো আমি এখানে বক্স এটাকে তাহলে দাগ দিয়ে দিই। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো আমাদের এখানে নেক্সটে চলে যাই। নেক্সটে আমাকে এখানে বলতেছে এইটা দিছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, তার মানে এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে, এ উৎপন্ন হবে, এ থেকে HX তৈরি হবে। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিছে, তারপর এখানে বলছে যে বীজযৌগ তৈরি হয়েছে, তাহলে এটার তীব্র জারণে, বীজযৌগটির তীব্র জারণে কী উৎপাদ উৎপন্ন হবে সেটা তোমার এখানে জিজ্ঞেস করা হয়েছে। কেমন, আচ্ছা তাহলে আমাকে আগে এখানে কী বের করতে হবে, এ কোনটা আর বি কোনটা সেটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে যদি আমরা বের করার চেষ্টা করি, আসে এখানে আগে, এখানে দেখো আমাদের ফার্স্ট অঙ্কে কিন্তু আমার শুধু বি দরকার, তাহলে গ নাম্বার আনসার করার জন্য আমার বি দরকার, গ। তাহলে গ নাম্বারে যদি আনসার করতে যাই, তাহলে হচ্ছে আমাদের এখানে সলিউশন এখানে লিখে নিই। দেখো ফার্স্ট অফ অল এখানে আছে কি CH3, তারপরে CH2, তারপর আছে এখানে CH2, তারপর আছে এখানে Br। দেন এটাকে তুমি কী করলে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিলা, তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া তুমি ঘটাচ্ছ, তাপ দিলা, তাহলে এখানে কী হবে, CH3 CH2 CH2 OH তৈরি হবে, আর এখানে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। তাহলে এখানে কিন্তু কী তৈরি হয়েছে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে,
এখন আমাকে বলছে এটা তীব্র বীজগণিত তীব্র জারণে। তীব্র জারণে যেটা হয় প্রথমে অ্যালডিহাইড পরে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখন তুমি যদি এখানে CH3 CH2 CH2 OH একে তীব্র জারণ করো, তীব্র জারণ করা মানে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 H2SO4 এটা দিয়ে তুমি এখানে জারণ করতেছ। অ্যাট ফার্স্ট তুমি এখানে CH3 CH2 CHO দেখতে পারবা। দেন তুমি যদি আবার তীব্র জারণ করো এটাকে, আবার যদি তীব্র জারণ করো এটাকে, পরে কিন্তু এখানে আমাদের কী তৈরি হবে বলো, CH3 CH2 COOH। তাহলে এখানে আমাদের তৈরি হবে তোমার এখানে CH3 CH2 COOH। এই কথাগুলো লিখে দিবা, কার্বন সংখ্যা চেঞ্জ হয় না, এগুলো হাবিজাবি লিখে দিলেই ফুল মার্কস পেয়ে যাবা। এ যৌগ এবং HX এর সংযোজন বিক্রিয়ায় প্রধান উৎপাদক কোনটি হবে সংশ্লেষ নীতির আলোকে বিশ্লেষণ করো। যৌগটা কোনটা? এখানে তাহলে কী হবে বলো, এখানে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি, এখানে অ্যাট ফার্স্ট আমরা যদি এখানে যদি আঁকার চেষ্টা করি, এখানে কি আছে, ঘ নাম্বার আনসার করতেছে, রাইট? ঘতে এখানে দিছে CH3 CH3 CH2 তারপরে CH2 তারপর এখানে দিছে Br। আর তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল ইউজ করতেছ, তাহলে অবভিয়াসলি এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে। অপসারণে কী হবে বলো, অপসারণে বিআরটা এখান থেকে সরবে, বিআর এখান থেকে সরবে, আর হাইড্রোজেন সবসময় বিটা কার্বন থেকে সরে, তাহলে হাইড্রোজেন সরবে এখান থেকে। তাহলে এখানে কি উৎপন্ন হবে, CH3 CH ডাবল বন্ড CH2 তৈরি হবে, আর এখানে তৈরি হবে HBr। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চন করছে এখানে যে আমি যৌগ যেটা হচ্ছে আমার কাছে, তাহলে এটা কোনটা, হচ্ছে আমার কাছে এখানে এই যৌগটা। ঠিক আছে, এখন যৌগ যেটা তৈরি হচ্ছে সেটা যদি আমি HX এর সাথে সংযোজন বিক্রিয়া করাই, তাহলে যৌগটা হচ্ছে অপ্রতিসম কিটন। তাহলে আমাদের কাছে CH3 CH ডাবল বন্ড CH2 আমি HX এর সাথে সংযোজন বিক্রিয়া করাবো, তাহলে আমার এখানে কী গণনা করবে, তারা আমাকে জিজ্ঞেস করছে এখানে তাহলে কোনটি প্রধান উৎপাদক হবে সংশ্লেষ নীতি আলোকে বিশ্লেষণ করো। এই যে মার্কনিকম নীতি অনুসারে বিশ্লেষণ করতে হবে, তাহলে মার্কনিকম নীতি অনুসারে তুমি করবা কি, তাহলে তেল আমাদের তেল দেওয়া, তাহলে CH, তাহলে এখানে হবে X, আর এই জায়গায় হবে CH3 শেষ। তাহলে এই তখন তুমি কী করে দিবে, এখানে ওই যে কৌশল বা 3টি ধাপ তুমি এখানে ব্যাখ্যা করে দিবা, 3টি ধাপ এখানে তুমি ব্যাখ্যা করে দিবা। কেমন? আচ্ছা, আশা করি সবাই আমরা বুঝতে পারছো। 3 ধাপটা আমি একটু আগে দেখে আসছি তোমাদেরকে, সেটা তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে, তোমাদের এখানে এই জিনিসটা এখানে বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি জিনিসটা এখানে সবাই পারবো আমরা। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো, আমাদের এখানে এটা তাহলে শেষ, ঘ নম্বর শেষ। চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে C3H8O, এটাকে জারণ করছো A পাইছো, তারপরে তুমি এটাকে আবার জারণ করছো B পাইছো। ঠিক আছে, আচ্ছা CnH2nO এগুলো কার সংকেত? এগুলো কিন্তু অ্যালকোহলের সংকেত, অ্যালকোহল ইথারের সংকেত। এই যে CnH2n প্লাস 2O, এটা হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ইথারের সংকেত। তাহলে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল যদি চিন্তা করি আমরা। আচ্ছা, আমাকে X বলছে 1 ডিগ্রি অ্যালকোহল, Y বলতেছে আমাকে 2 ডিগ্রি অ্যালকোহল, ভালো কথা। তাহলে আমি যদি এটাকে জারণ করি, তাহলে এই হিসেবে পাবো, এখানে আমি হচ্ছে আমরা অ্যালডিহাইড পাবো, B হিসেবে পাবো হচ্ছে আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। আর যদি আমি কী করি এখানে বলো তো, এটাকে আমি যদি এটাকে আংশিক জারণ করি, আমরা যদি এটাকে কী করি বলো তো, আংশিক জারণ করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে কী তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের এখানে কথা। আংশিক জারণে কিন্তু তোমার কাছে এখানে আমাদের আংশিক জারণ মানে কি, আমি এখানে তো ফার্স্টে প্রোপানন তৈরি হবে, পরবর্তীতে জারণ করে নেই, মানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে নেই, তাহলে C হইতেছে আমার কাছে প্রোপানন। কেমন? আচ্ছা, একটা জিনিস দেখো, এটা হচ্ছে তীব্র জারণ। তীব্র জারণ মানে কি, প্রথমে একবার জারণ করছো, পরে আবার জারণ করছো। আংশিক জারণ হচ্ছে প্রথমে যার জারণে তুমি থেমে গেছো। কেমন? আচ্ছা, তাহলে এখানে দেখো, এটা খুব সোজা কোয়েশ্চন, খুব সোজা একটা কোয়েশ্চন দিচ্ছে। দেখো সলিউশন যদি আমরা করি, এখানে আসো, এখানে সলিউশন করি, আসো, এখানে হচ্ছে আমাদের কাছে গ। দেখো অ্যাট ফার্স্ট তুমি এখানে কী করছো, এটা হচ্ছে CH3 CH2 CH2 OH, এখানে তুমি জারণ করছো। ধরো এখানে হচ্ছে আমরা K2Cr2O7 এটাতে জারণ করতেছি সালফিউরিক অ্যাসিড রেখে। তাহলে এখানে আমরা কী পাবো, CH3 CH2 CHO পাবো। দেন এটা আমাদের হচ্ছে A, আবার এই এটাকে যদি আমি পুনরায় জারণ করি, এই যে এটাকে নিয়ে যদি আমরা পুনরায় আবার জারণ করি,
তাহলে আমরা কী পাবো এখানে বি পাবো। বি মানে তাহলে তোমার এখানে কোনটা হবে CH3 CH2 COOH পাবা। তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে বি। ভালো কথা লিখলাম আমরা এখানে। তাহলে এবার দেখো সি গেলে কোনটা হবে এখানে, সিকে আংশিক জারণ করছি, মানে আংশিক সি হচ্ছে আমার, ওয়াই হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার কাছে এক্স। এবার দেখে আসো ওয়াইটা দেখাই। তাহলে ওয়াই 2 ডিগ্রি অ্যালকোহল কীরকম হবে, CH3 CH, তারপর এটা হবে CH3, এখানে একটা হবে OH হবে। এটাকে জাস্ট সিম্পল একবার জারণ করতেছি, এটাই তো আমার আংশিক জারণ। পূর্ণ জারণ মানে 2বার জারণ করবো এখানে এটার বেলায়। তাহলে জারণ, আর এখানে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কী তৈরি হয় বলো, কিটোন তৈরি হয় না, 2 ডিগ্রি অ্যালকোহলের বেলায় কিটোন তৈরি হয়, ঠিক আছে, কিটোন তৈরি হয়। ওকে, তাহলে আমাদের এটা ছিল ওয়াই, এটা ছিল হচ্ছে আমার কাছে সি। কারণ কোয়েশ্চন আমার কী বলছে, বি যোগের শনাক্তকারী বিক্রিয়া সমীকরণ লিখ। বি যোগ যেটা আছে, বি যোগ হচ্ছে আমার কাছে কার্বক্সিলিক অ্যাসিডটা। তো এই কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়াটা আমরা সবাই পারি না, শনাক্তকারী বিক্রিয়া আমরা সবাই পারি, সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা আছে। তাহলে এখানে আমরা লিখবো তোমার এখানে আমার যে বি যৌগটা আছে এটা হইতেছে CH3 CH2 CHCOOH। এখন এটা আমাদের আমাদের এখানে শনাক্তকারী পরীক্ষা হতে পারে কোনটা বলো তো, সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষাটা। এখানে আমরা কি করি, এখানে আমরা যেটা করি, এই যে CH3 CH2 COOH কে রাখি, আমরা এখানে তোমার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যোগ করে দিই। তখন এখানে কি তৈরি হয়, তখন এখানে তৈরি হবে তোমার CH3, দেখো এখানে তৈরি হবে CH3, তারপর তৈরি হবে CH2, তারপর তৈরি হবে COONA প্লাস, তারপর তৈরি হবে তোমার কাছে পানি, আর এখান থেকে বুদবুদ আকারে উঠে আসবে কার্বন ডাইঅক্সাইড, যেটা চিনে আমি বুঝতে পারবো যে আমার কাছে এখানে CH3 CH2 COH ছিল। এখন বুদবুদ সহকারে এখানে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের এখানে নির্গত হয়। আর সেই কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমি এখানে চুনের পানির মধ্যে দিই, চুনের পানি যেটা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিই, তাহলে সেটা চুনের পানিকে কিন্তু গোলা করে ফেলে, ওটা লাগবে না, লেখা লাগবে না, তাহলে এতটুকু লিখলে এখানে চলবে, কেমন। তাহলে এটা কিন্তু আমার বীজকে শনাক্তকারী পরীক্ষা, জাস্ট বাকিটা তুমি হাতে লিখে ফেলিও, আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে এখানে। তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে বলছে কি, ক্যান্ডাকুশি যৌথ বিক্রিয়ায় এ এবং সি এর মধ্যে কোনটা অধিক সক্রিয়। এ হইতেছে তোমার ইথানল, আর সি হইতেছে তোমার কাছে এখানে কিটন। খেয়াল করো আমাদের কাছে এখানে যে এ হইতেছে, কিন্তু আমার কাছে এখানে কিন্তু কি বলো, এখানে আমার কাছে তোমার এখানে এটা হচ্ছে ইথানল, রাইট, আবার সিটা হচ্ছে আমার কাছে এখানে তোমার হচ্ছে কিটন। আমরা সবসময় জানি আমাদের এখানে ইথানলের কিন্তু কী হবে বলো, এখানে সেটা অধিক সক্রিয় হবে, মানে এটা অধিক সক্রিয় হবে, এটা আমরা কারণে কিন্তু আগে লিখে দিছি, রাইট। তাহলে এখানে আমাদের যে ঘ নাম্বার কোয়েশ্চন, আমার যেখানে ঘ নাম্বার কোয়েশ্চন আছে তার আনসার হচ্ছে কোনটা, আমার এ হচ্ছে অধিক সক্রিয়। ওই যে কার্বনের মূলকের এই যে এটা আর কি, তোমার দেখো আমি একটু আগে তোমার লিখে দিয়েছিলাম, এখানে কার্বনের মূলকের কথা, এই যে এটা ওয়াই যৌগ অপেক্ষা এক যৌগ অধিক সক্রিয়, এটা একটু জাস্ট দেখে লিখে ফেলিও, কেমন। তাহলে আমাদের এখানে এ অধিক সক্রিয়। তাহলে আমাদের আজকে আমাদের সৃজনশীল লেকচারটা এতটুকুই থাক। আমরা নেক্সট আরও কিছু সৃজনশীল করবো। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।